হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। একটা সাধারণ ছেলে, কলেজে সবাই তাকে খ্যাত বলে অপমান করত। সেরা জামা, সস্তা স্যান্ডেল আর মাথা নিচু করে চলা একটা সাধারণ ছেলে। কেউ জানতো না যে ছেলেটাকে সবাই হুকুম করত, সেই ছেলেটার নাম শুনে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়ারাও হাঁটু গেড়ে বসে পড়ে। একদিন 200 অস্ত্রধারী সন্ত্রাসী কলেজে ঢুকেছিল তাকে মারতে, কিন্তু কয়েক মিনিট পর পুরো দৃশ্য বদলে গেল। কারণ তারা জানতে পারল এই সাধারণ ছেলেটাই হলো দ্য বুগিম্যান, একটা নাম যাকে খুঁজছে পুরো দেশ, যার মাথার দাম কোটি কোটি টাকা, আর যার আসল পরিচয় আজও রহস্য। তাহলে কে এই অন্তর? কেন সে কলেজে ছদ্মবেশে পড়ছে? আর কেন তার ভালোবাসার মানুষকে ছেড়ে হঠাৎ উধাও হয়ে গেল? জানতে হলে গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। রিয়া জোর করে চিৎকার করে উঠল। কেন সুন্দরী, তোমার এই শরীরটাকে খুব যত্ন করে খাবো। আহ, মজা জানিস আমরা কার ছেলে? আমাদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। দেখ, আমাকে ছেড়ে দে, ভালো হবে না কিন্তু। আমাকে ছেড়ে দে বলছি। ও মা, তাই নাকি? তাহলে তো আমাকে খারাপ হতে হয়। আমি এখানকার মন্ত্রীর ছেলে, আমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা তো কারো নেই। এই শোন, আমি কে জানিস? আমি সোনার ব্যবসায়ীর ছেলে, টপ ধনী বিজনেসম্যান। আমাকেও তো একটু দিস ভাগ। প্রথমে আমি খাবো, তারপর প্রণয়, তারপর তুই। দোষ, এটা কিন্তু হয় না। সবসময় ভালো জিনিসের ভাগ তুই আগে নিস। কেন? এরপরে যে শাকলের আইনটা তো জটিলতা, কিন্তু পরিমাণ টাকা দিয়ে মিট মারত আমার বাবাকেই করতে হয়। তোদের যদি এত শরীরের উপরে লোভ থাকে, যা না যা কোনো পতিতা পল্লীতে, আমাকে ছেড়ে দে। আমি কিন্তু কলেজের শিক্ষিকা। ও হ্যাঁ ম্যাডাম, আপনাকে চিনি না ভাবছি। অনেকদিন ধরে আপনার উপর আমার নজর রেখেছি, তাই এত সহজে তো যেতে দেবো না। আজকে যেহেতু বাগে বাইছি, তাই আর ছাড়াছাড়ি নাই। নিস্তব্ধ গলি, শুনশান নীরব। তার মাঝে চারিদিকে কেউ নেই। রাত আনুমানিক 12টা। একটা পরিত্যক্ত গোডাউনের মধ্যে একটা মেয়ে এবং কিছু ছেলের কথোপকথন শুনলেন। আসুন মেয়েটির বিবরণ দিই। দেখতে হাইট 5 ফুট 4 ইঞ্চি, এর মধ্যে শরীরের রং ধবধবে ফর্সা, মাথায় এগ্রো বেগ্রো চুল যা কোমর পর্যন্ত লম্বা, কিছুটা মোটা হওয়াতে মেয়েটিকে দেখতে খুব আকর্ষণীয় মনে হয়। ওজন আনুমানিক 60 থেকে 65 মাঝামাঝি। তখনই এর ফিগার দেখছিস? কলেজের ম্যাডামের এমন ফিগার হবে কেন? শুরু কর রে, আর ধৈর্য ধরতে পারছি না। তোরা 2 হাত পা ধর, বাকিটা আমি দেখছি। যখন খারাপ কিছু করার জন্য শরীর থেকে পোশাক খুলতে যাবে, বিকট একটা শব্দ হয়, কিছুটা মেঘে ঢাকা বিদ্যুতের বজ্রপাতের মতো। তখনই পিছন ফিরে তারা দেখে এই কে রে তুই? তোর কত বড় সাহস দরজা ভেঙে ভিতরে আসিস? একদম জ্যান্ত কবর দিয়ে দেবো। নিস আমাকে? আমি এখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। কথার কোনো প্রতি উত্তর নেই। শাকিল, পিস্তলটা বের করতো, দে, মাথা বরাবর দুইটা একটা ভরে। এইভাবে 5 মিনিট নীরবতা। হাজারো বাক্য ছেলেগুলো বলতে থাকে, প্রতি উত্তরে চুপচাপ। তখনই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি 2 পা এগিয়ে সামনে এসে দাঁড়ায়। সামনে আসতেই তার মুখে এবং শরীরের আলো লাগে হালকা। ছেলেটি দেখতে মুখের এক অংশ যেন এবড়ো খেবড়ো, কিছুটা পচে যাওয়ার মতো, এবং অন্য অংশে কালো মাস্ক দিয়ে ঢাকা, সাথে কালো বুট, কালো প্যান্ট এবং কালো জ্যাকেট পরা। দেখতে আনুমানিক 5 ফুট 6 ইঞ্চির মাঝামাঝি। কাঁধের উপরে প্রায় 25 কেজি ওজনের কুড়াল, যার মাথার অংশ অর্থাৎ যে অংশ দিয়ে সব কিছু কাটা হয়, প্রায় 2 ফুট লম্বা, আর মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। দা বুগিম্যান? আমাদের মাফ করে দেন। আমরা বুঝতে পারিনি এটা আপনার কে হয়। আমাদের জীবনটা ভিক্ষা দেন। আপনার ব্যাপারে শুনেছি, আপনাকে যারা দেখে তারা আর বাঁচতে পারে না। পুরো আন্ডারওয়ার্ল্ডের ডন আপনি। কতগুলো দেশ আপনার রাজত্ব চলে, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত আপনাকে ভয় পায়। এখানে আপনি, তার মানে কি আমাদের শেষ দিন? আমাদের বাঁচার অনেক ইচ্ছা, দয়া করে আমাদের জীবনটা ভিক্ষা দিন।
ভাই ভাই, সরি, আব্বা আব্বা আব্বা, আপনি আমার আব্বা হন। আমরা আপনার ছেলেদের মতো, দয়া করে আমাদের জীবন ভিক্ষা দিন। ওইদিকে পড়ে থাকা মেয়েটি রুমের একপাশে দৌড়ে চলে যায়। তখনই কি ভয় পাচ্ছিস তোরা? এসব বালছাল নামে কিছু নাই। কে না কে একটা মাস্ক পরে আসছে আর আমরা ভয় পাবো? এত সহজ না। দাঁড়া, এক্ষুনি মেরে দিচ্ছি তোদের আব্বা বুগিম্যানকে। কথাটা বলে পাশ থেকে একটা হকি স্টিক নিয়ে দৌড়ে সামনে থাকা মানুষটিকে মারতে যায়। তখনই বুগিম্যান ওর মাথায় কাঁধের পাশ দিয়ে কোড়ালটা জোরে মারে। সেকেন্ডে তার শরীর মাঝ থেকে অর্থাৎ ঘাড় থেকে পা পর্যন্ত দুভাগ হয়ে যায়। আল্লাহ গো, আমাকে বাঁচাও। এ কি দেখলাম আমি? কি বিভৎসকার! এই বলে রিয়া নিজের হাত দিয়ে দু চোখে নিজেই ঢেকে দিল। ভাই, আপনি আমাদের ক্ষমা করেন। হাঁটু গেড়ে বসে দুজন মাপ চাইতে থাকে। তখনই শাকিল নামে ছেলেটি পিস্তল দিয়ে যেই সামনে থাকা বুগিম্যানকে গুলি করতে যাবে, তখনই পিছন থেকে একটা স্নাইপারের গুলি এসে কপাল ভেদ করে চলে যায় ছেলেটির। সেকেন্ডেই দুইটি নিথর দেহ পড়ে আছে। আই অ্যাম দ্য বুগিম্যান। কেমন মৃত্যু চাস তুই? গ্রেড এ লেভেল, গ্রেড বি লেভেল, গ্রেড সি লেভেল? ভাই আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি ভাই। তখন আমি দৌড়ে গিয়ে পাশে থাকা মেয়েটির পায়ে পড়ে যাই। আপা, দয়া করে আমার জীবনটা ভিক্ষা দিতে বলেন, আমি বুঝিনি এমন কিছু হবে। তখনই মেয়েটি ছেলেটির গালে ঠাস করে একটা চড় মেরে দেয়, এরপর একটা ধাক্কা মারে। তখনই বুগিম্যান দৌড়ে এসে কোড়াল দিয়ে জোরে মাথার উপর কোপ মারে। ফলাফলস্বরূপ মাথাটা দুই ভাগ হয়ে যায়। তখনই আবার মেঘের মতো গর্জন করে ওঠে সামনে থাকা বুগিম্যান, বীভৎসভাবে হাসতে থাকে। এরপরে কোড়ালটা মাটিতে রেখে হামাগুড়ি দিয়ে উল্টে ভাবে চার হাত পা দিয়ে এগোতে থাকে। সামনে থাকা মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। দয়া করেন আমার উপরে। চুপ চুপ। সামনে থাকা বুগিম্যান নিজের জিভ দিয়ে মেয়েটির ঘাড় থেকে কান পর্যন্ত ঘষতে থাকে। মেয়েটি ভয়ে যেন আত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তখনই হুট করে গোডাউনের আলোগুলো বন্ধ হয়ে অন্ধকার হয়ে যায়, আর 1 মিনিট পরে আবারও চলে আসে আলো। মেয়েটি দেখতে পায় সামনে থাকা বিচ্ছিরি মানুষটি আর নেই, শুধু পড়ে আছে তিনটি মরা দেহ। মেয়েটি ওই রুম থেকে বের হয়ে একটা দৌড় দেয়। সামনে কিছুটা দূর আসতেই একটা রিকশা করে বাসার দিকে রওনা দেয়। এখনও যেন সে থরথর করে কাঁপছে। আপা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? এভাবে কাঁপছেন কেন? প্রত্যুত্তরে কোনো কথা নেই। রিকশা চলছে আপন মনে নিজ গন্তব্যে। কিছুটা দূর যেতে নির্দিষ্ট গন্তব্যে চলে আসে। রিকশা থেকে নেমে মেয়েটি কিছু টাকা বের করে রিকশাওয়ালার হাতে দিয়ে দৌড়ে বাসার মধ্যে চলে যায়। আপা, এখানে তো মোট 1700 টাকা আছে, ভাড়া তো 120 টাকা। প্রত্যুত্তরে কোনো কথা নেই। মেয়েটি দৌড়ে চলেছে। আজব লোকের আজব কারবার। 120 টাকার ভাড়া 1700 টাকা দেয়। তারপরে রিকশাওয়ালা ওখান থেকে চলে যায়। মেয়েটি পাশে গিয়ে কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দেয়। কিরে, এত দেরি হলো কেন তোর? দিন দিন এত উচ্ছৃঙ্খল কিভাবে হোস? রাত 2টার সময় বাড়িতে আসছিস? প্রত্যুত্তরে কোনো জবাব না দিয়ে শায়লা খাতুনকে জড়িয়ে ধরে রিয়া কান্নায় ভেঙে পড়ে। কি হয়েছে মা? এভাবে কান্না করছিস কেন? আমাদের বল, কি হয়েছে? কই গো রিয়ার আব্বু? আমাদের মেয়ের কি হয়েছে দেখো। কি হয়েছে মা? এভাবে কান্না করছিস কেন? আর যাও তো, 1 গ্লাস পানি নিয়ে এসো। আয় এখানে বস। তারপর মেয়েটি সোফায় বসে তার আব্বু ঘরের দরজাটা বন্ধ করে দেয়, অর্থাৎ মূল দরজা বন্ধ করতে পারেন। তারপরে মেয়ের পাশে গিয়ে বসে মেয়ের মাথায় হাত বোলাতে থাকে। মেয়েটি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যে পানি নিয়ে আসলো। পানিটা খেয়ে মেয়েটি একটু স্থির হয়। তারপরে বলতে থাকে, আব্বু, জানো আজকে আমার সাথে কি হয়েছে? এই ট্রমা আমি কিভাবে কাটাবো আব্বু? আজকে আমি শেষ হয়ে যেতাম। কি হয়েছে মা, বলবি তো? তা না হলে কিভাবে বুঝবো? তারপরে রিয়া ওর সাথে হয়ে যাওয়া ঘটনা শুরু থেকে সব খুলে বলল। রিয়ার কথাগুলো শুনে ওর আব্বুর চোখগুলো বড় বড় হয়ে যায়। তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? আজ পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে এমন কোনো নিউজ নেই। বুগিম্যানকে যারা দেখেছে তারা বেঁচে নেই। তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ থাকার পরেও আমাদের ডিপার্টমেন্ট এত বছরেও কিছু করতে পারছে না। আর সেই বুগিম্যান তোকে জ্যান্ত ছেড়ে দিল। তুমি কি চাচ্ছ? যাতে আমার মেয়েকে মেরে ফেলে? তোমরা তো আমার আপন নামের শত্রু। আমার মেয়েটা
কেউ কেড়ে নিতে চাও? ব্যাপারটা এখানে না। যেহেতু ওই বুগিম্যান ওকে ছেড়ে দিয়েছে, তার মানে আমার মেয়ে ওকে না চিনলেও ও কিন্তু আমার মেয়েকেও হাড়ে হাড়ে চিনে। বিষয়টা বুঝতে পারছো তুমি? আর ঠিক সময়ে কিভাবে ওই জায়গায় এসে উপস্থিত হলো। এই কথাগুলো তো আমি ভেবে দেখিনি আব্বু। তার মানে ওই বগিম্যান আমাকে খুব ভালো করেই চেনেন, কিন্তু আমি ওকে চিনি না, তাই তো? হ্যাঁ, বিষয়টা এমন। তিনটা মার্ডার, তা শহরের এত উচ্চপদস্থ কর্মকর্তাদের সেলের কথা বলছিস। জানি না কালকে সকালে কি হবে। তবে ওখানে তোর কোনো এভিডেন্স রেখে আসিসনি তো? না আব্বু, আমার ব্যাগ আর মোবাইল ছিল, তা ভালোভাবেই আনছি। কোনো জিনিস ওখানে রেখে আসিনি। আপনারা হয়তো বুঝতে পারছেন না রিয়ার বাবা আসলে কি করে। রিয়ার বাবা হচ্ছে এখানকার থানার ওসি বলতে পারেন। পরের দিন সকালবেলা উক্ত ঘটনা কেন্দ্র করে দেশের মধ্যে হইহুল্লা শুরু হয়ে গেছে। সবে সবার কানে ঘুষ ঘুষ করে একটা কথা বলতে থাকে। সে বিষয়ে অন্যদিকে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের গেট দিয়ে একটা সাদাশীতের ছেলে, গায়ে তার ময়লাযুক্ত পোশাক দেখে মনে হচ্ছে অনেক দিন না ধুতে ধুতে পোশাকের এই অবস্থা। প্যান্টটা আহামরি ভালো না, পিছনে আধা পূরণ একটা ব্যাগ যাতে কিছু বই রাখা আছে, একটা 100 টাকার পাতলা চটি স্যান্ডেল পরে কলেজের মধ্যে প্রবেশ করছে। তার চোখে বড় বড় দুটো গোল কাছের চশমা। সে চুপচাপ সামনের দিকে এগিয়ে গিয়ে তার সবচেয়ে প্রিয় জায়গা বকুল ফুল গাছের নিচে বসে পড়ে। অন্যদিকে আপনারা কি জানতে চাচ্ছেন বলবেন? আমি আমি এখনো শোক থেকে উঠতে পারিনি। আর আপনারা কি বলতে চাচ্ছেন তার উত্তর আমার কাছে নেই। দয়া করে 1 মিনিট। আপনার ছেলে সহ বিখ্যাত বিজনেসম্যানের ছেলে এবং আরও একজনের লাশ পাওয়া গেছে। এত বিভৎসভাবে ওখানে পাশে লেখা কাগজ পড়েছিল অনেকগুলো, দ্য বুগিম্যান। এতদিন তো অন্য ঘটনা অনেক লাশ পাওয়া গেলেও এই বুগিম্যানকে বের করা যায়নি। আজকে আপনার ছেলেকে এইভাবে মারলো, এখন আপনার মতামত কি? আপনারা শুরু থেকেই জিনিসটা খেয়াল করেছেন কিনা জানি না, ওই বুগিম্যান বেছে বেছে বিজনেসম্যান অথবা সরকারি কর্মকর্তা কিংবা উচ্চপদস্থ কেউ তাদের টার্গেট করা হচ্ছে। তবে এই বুগিম্যান যেই হোক, যেই গর্তেই লুকাক, গোলা ধরে টেনে হিঁচড়ে ছিঁড়ে বের করে আনবো ইনশাল্লাহ। শুধু একটু সময়ের অপেক্ষা। কথাটা বলে স্বরাষ্ট্রমন্ত্রী ওখান থেকে চলে যায়। অন্যদিকে তো দর্শকবৃন্দরা, আমরা এতক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি কথায় লাইভে ছিলাম। আপনারা জানেন বর্তমান পরিস্থিতি আসলে প্রশাসনিক বুগিম্যানকে বের করতে পারবে নাকি আরও মানুষের রক্তে রঞ্জিত হবে, তার সময় বলে দিবে। আছি বাংলা আছি news.com থেকে। এই ফকিন্নি, রোজ রোজ বকুল ফুল গাছের নিচে কি তোর জানিস না? এটা আমাদের জায়গা। তোর সাহসে কি করে হয় এই জায়গায় এই ড্রেস পরে বসে থাকা? এখানে তোর বসা যাবে না। আর বলিস না রে লিমা, আমাদের ছাড়াও নাকি দুনিয়ায় কোনো ফকির টকির কলেজে ভর্তি নেই। এদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? নাম করা প্রতিষ্ঠানে এইসব ফকিরনিদের ভর্তি নেই। এই কবে ভর্তি হয়েছিস? না মানে ভাইয়া, আমি তো 4 দিন হলো ভর্তি হয়েছি। কেন? তুই জানিস না এখানে ভর্তি হতে গেলে আমাদের পারমিশন নিতে হয়? না না, আমি তো জানি না আমি কি ভুল করে ফেলেছি। হ্যাঁ, অনেক বড়ই ভুল করেছিস। ওই দেখ, সামনে দাঁড়িয়ে আছে, কে দেখতে পাচ্ছিস? কালো শাড়ি পরা ওনার কথা বলছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, দাঁড়াই আছে। হ্যাঁ, ওই মেয়েটাকে গিয়ে কাগজটা দিয়ে আয়। আমরা এখানে বসলাম। ছেলেটি আর কিছু না বলে ক্যাবলাকান্তের মতন মেয়েটির কাছে কাগজটা নিয়ে যায়। কাগজটা নিয়ে গিয়ে তার হাতে দেয়। তখনই এই যে আপু, এই কাগজটা নেবেন? এই কাগজে কি আছে? এটা নিলে কি হবে? আমি আর কথা না বাড়াই কাগজটা নিয়ে খুলে পড়তে লাগলাম। কাগজের লেখাগুলো দেখে আমার যে রক্ত 400 ডিগ্রিতে মাথায় উঠে গেল। লেখাগুলো ছিল এমন: আমি আপনাকে পছন্দ করি, আপনার সাথে থাকতে চাই, এক রুমে আমরা দুজন। তখনই ছেলেটির গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় পড়ল। বেয়াদব ছেলে, তুই জানিস আমি কে? এই কলেজের ইংলিশের লেকচারার।
আমি তো শিক্ষিকা, এইসব কাগজ দিতে লজ্জা করে না? ম্যাম, আসলে হয়েছে কি, না মানে কথা বললে না আমার থাপ্পড় খাবি। চুপচাপ যা এখান থেকে। আচ্ছা ম্যাম। এই ছেলে, এদিকে আয়। জি ভাইয়া, আবার কি বলতে চান? তুই তো ঠিকঠাকভাবে একটা কাগজও দিতে পারিস না, তোকে তো আমাদের কলেজে রাখা যাবে না। না ভাইয়া, আমি অনেক দূর থেকে আসছি। আমার অনেক ইচ্ছা এখানে পড়ালেখা করা। এইখানে যদি থাকতে চাস আমাদের কথায় উঠবি আর বসবি। তুই জানিস আমি কে? আমি এই কলেজের সভাপতির ছেলে। ও আচ্ছা আচ্ছা, আমার ক্লাস শুরু হবে আবার, পরে কথা হবে কেমন ভাইয়া? বেয়াদব, কোনো ভদ্রতা নেই। যাবি তো সালাম দিয়ে যাবি। আসসালামু আলাইকুম ভাইয়া। আপু, এই সালাম কি আমি চেয়েছি নাকি? ও চেয়েছে, তুই আমাকে দিলি কেন? কান ধর। অন্তর আর কোনো কথা না বলে চুপচাপ কান ধরলো। এভাবে 2 মিনিট কান ধরে দাঁড়িয়ে রইল কলেজে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। আচ্ছা হয়েছে, যা ক্লাসে যা। যখন ডাকবো চলে আসবি, 2বার যেন না বলতে লাগে। আচ্ছা ভাইয়া। তারপর আমি সোজা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ বাদে আমি ক্লাসে উপস্থিত হলাম। একের পর এক ক্লাস করছি। একটু পরেই ইংলিশ ক্লাস। যথারীতিভাবে ওই ইংলিশ ম্যাডাম ক্লাসে ঢুকলো। আমরা সবাই সালাম দিলাম। আমি ক্লাসের শেষের দিকে শেষের বেঞ্চে বসছি। তা কেমন আছো তোমরা? একসাথে সবাই উত্তর দিল। তোমাদের আগেই বলেছিলাম আজকের ক্লাসটা রাইট ফ্রম অফ ডার্পের ওপরে হবে। তা তোমাদের প্রস্তুতি কেমন শুনি? আশা করি অনেক ভালোই। আমি কিছু বোর্ডের প্রশ্ন তুলে দিচ্ছি, তোমরা আনসার করবে। কথা মতো বোর্ডের প্রশ্ন তুলতে লাগলো ম্যাডাম। একটু পরে তোলা শেষে সবাই যার যার মতো করে খাতায় লিখতে শুরু করলো। তখনই, এই পিছনের ছেলে, তুমি লিখছো না কেন? কি সমস্যা তোমার? এরকম ব্রেঞ্চের সাথে মাথা দিয়ে শুয়ে আছো, কারণ কি? হ্যাঁ, তুমি সেই বেয়াদব ছেলেটা, তাই না, যে একটু আগে? ও হ্যাঁ, তুমি তো। আর পোশাক আশাকের এই অবস্থা কেন শুনি? কলেজে আসতে গেলে ন্যূনতম একটা ভালো পোশাক পরে আসতে হয়, এটা জানো না তুমি? যত সব অখাদ্য কুখাদ্য। জি, আমার আর কোনো পোশাক নেই, এটি আমার পোশাক, তাই এটা পরেই আসতে হয় প্রতিদিন। তোমার বাবা মা নেই? না, এই শহরে আমি শুধু একা। কথাটা শুনে রিয়ার মনটা কিছুটা হালকা হলো। ও আচ্ছা, বসো। ওই যে বোর্ডে যে প্রশ্নটা করেছি, তুমি উত্তর দিতে পারবে? আমি পারবো কি না জানি না, আমি চেষ্টা করব। এই, তোমরা সবাই লেখা বন্ধ করো। এই ছেলে নাকি প্রশ্নের উত্তর দেবে। যাও, বোর্ডে গিয়ে লেখো। কথাটা শুনে সবাই হাসতে থাকে। তখনই, যা বলছি, বোর্ডে গিয়ে প্রশ্ন লেখো। তারপরে অন্তর কোনো কথা না বলে সোজা বোর্ডের উদ্দেশ্যে রওনা দেয়। বোর্ডে গিয়ে এক এক করে প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করে। আবার এসে বেঞ্চে মাথা নিচু করে শুয়ে পড়ে। সবে যেন হাঁ করে আছে। এমন খ্যাত ছেলের কাছে এমন একটা জিনিস এক্সপেক্ট করা সত্যি অবিশ্বাস্যকর। ম্যাম, এই খ্যাত মনে হয় এটা আগেই বইয়ে দেখেছিল, তা না হলে তো পারার কথা না। আমারও কিছুটা তাই মনে হচ্ছে। যাই হোক, সবাই ক্লাসের মধ্যেই আমি নতুন একটা প্রশ্ন করেছি, উত্তর দাও। এভাবে নিতে থাকলাম আমার ক্লাস। নির্দিষ্ট 1 ঘন্টা 5 মিনিটে আমার ক্লাসের সময় শেষ হলো। আমি নিজের ব্যাগ টেবিল থেকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরই, হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। বাবা, বলো। কই আছিস তুই? এই তো ক্লাসে ক্লাস নিচ্ছি। তুই কালকে যেসব দেখছিস সব ভুলে যা। একটা দুঃস্বপ্ন ভেবে ওই ঘটনা নিয়ে অনেক কাহিনী হচ্ছে। ভয় পাবি না, আমি আছি তোর সাথে, কোনো চিন্তা নেই। আমি শুধু যা বলবো তাই করবি, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। অন্যদিকে, এই খ্যাত, এদিকে আয়। জি বলেন। আপনারা তো আমার ক্লাসমেট, তাহলে আমার সাথে এভাবে ব্যবহার করছেন কেন? আমি কি করেছি আপনাদের? আমাদের ক্লাসে হলেও আমরা তো সিনিয়র ভাই আপু, বুঝলি? একটাও মুখে মুখে কথা বলবি না, থাপড়ে সোজা করে দেব। যেটা বলবো সবসময় সেটাই শুনে চলবি। আচ্ছা ঠিক আছে ভাই। শোন, এখন ওই দোকানে গিয়ে সিগারেট এনে দে তো 2টা। আমি তো সিগারেট খাই না, কেন আনবো? সবাই ভাববে আমি খাই। আবার মুখে মুখে কথা বলিস,
তুই তো আসলি 2 দিন হলো, কে ভাবলো না ভাবলো তোর কোনো সমস্যা নেই। আমি বললাম তুই এটা করবি মানে করবি। আচ্ছা, তারপর আমি কলেজ গেট দিয়ে বের হয়ে পাশের দোকান থেকে 2টা সিগারেট নিলাম আর বাকি টাকা ভাঙিয়ে নিয়ে আবার কলেজের মধ্যে প্রবেশ করে ভাইয়ার হাতে দিলাম। কিরে, মাত্র 70 টাকা কেন? এই সিগারেটের দাম তো 20 টাকা, আর 10 টাকা কই? উনি তো 30 টাকা বলল। বললো আর মেনে নিবি? আবার যা, গিয়ে বলবি যে বাকি টাকা ফেরত দিতে, 10 টাকা। আচ্ছা। অন্তর আবার গেল ওই দোকানে। লিমা, এতদিনে মনের মতো একটা মুরগি পাইছি রে। তাই তো দেখছি, পোলারে দিয়ে সব কিছু করানো যাবে। একদম। অন্যদিকে ভাইয়া, এই সিগারেটের দাম নাকি 10 টাকা 10 টাকা করে। আপনি তো আমাকে 70 টাকা দিছেন, আর 10 টাকা পাবো তো। মগের মূল্য পাইছেন? 2টার দাম 16 32 টাকা, তাও আমি 2 টাকা কম রাখছি। এর দাম 30 টাকাই। আমি তো এইসব কিনি না, তাই আমি জানি না। যার সিগারেট তারে পাঠান, সে বুঝবে। ফলস্বরূপ অন্তর আবার ও কলেজের মধ্যে প্রবেশ করে আকাশের কাছে যায়। ভাইয়া, এইগুলা নাকি 16 32 টাকা। উনি 30 টাকা রাখছে, কোনো মতেই 10 টাকা দিতে চাচ্ছে না। ও হ্যাঁ, তাই তো, সমস্যা নাই। এখন ক্লাসের মধ্যে যাবি, দেখবি আমারও লিমনের ব্যাগ আছে, নীল কালারের লাল কালারের। ওই ব্যাগে 2টা মানে বই রাখা, যে ব্যাগ আমাদের কাছে এনে দে। আচ্ছা, দিতেছি। তারপর আমি ফিল্ডটা হেঁটে ক্লাসে পৌঁছাই ব্যাগটা নিয়ে ওনাদের হাতে তুলে দিই। ঠিক তখনই আচ্ছা, আজকের মতো যা ক্ষেত, পরে দেখা যাবে। হুম। আসসালামু আলাইকুম আপু, আমি গেলাম। ছেলেটা ওখান থেকে এসে লাইব্রেরির মধ্যে ঢুকে তার প্রিয় উপন্যাসটি ব্যাগ থেকে বের করে পড়তে থাকে। তখনই এই ছেলে, সবাই বাইরে খেলছে, ঘুরে বেড়াচ্ছে, আর তুমি এখানে কি পড়ো? জি, বই পড়ি ম্যাম। ও আচ্ছা, পড়ো তাহলে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিখ্যাত সোনা ব্যবসায়ী রহমত আলী শিকদার এবং লোকমানের বাবা মা সহ আরও অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা মিটিংয়ে বসেছে। যে করেই হোক আমার ছেলের খুনের বিচার আমি করবই। কত টাকা লাগবে? 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা দেবো আমি। ছেলে তো আমারও গেছে। আমাদের এত টাকা পয়সা সাম্রাজ্য শুধু তাদের জন্যই ছিল, কিন্তু মাঝপথে আমাদেরকে পথে ডুবালো ওই বুগিম্যান। এই বুগিম্যান আসলে কে, ওর আসল পরিচয় কি, এটাই আমরা কিভাবে বের করব? মনে রাখবেন, বাপের উপর বাপ থাকে। আমরা রাশিয়ার বিখ্যাত মাফিয়া মিস্টার সিকিনের সাহায্য নেব। তার আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা কম না, তাকে কোটি কোটি টাকা অফার করব। সে এখানে আসবে তার দলবল নিয়ে এবং বুগিম্যানের পুরো অস্তিত্ব মুছে দেবে। আইনিভাবে তো কিছু করা যায় না। যদি আইনের বেড়াজালে সব কিছু করা যেত, 2 বছর আগেই সে ধরা পড়তো। তার সাম্রাজ্য এত বড় করেছে, এত বড় যে আমরা কখনোই তার কাছে পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমাদের খুনের বদলা যদি নিতে হয়, তাহলে আমাদেরকে অবৈধ পথে নিতে হবে। কথাটা তো খারাপ বলেননি, হ্যাঁ? এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে লাগাইয়া দিব, অন্যদিকে ওই মাফিয়াকেও লাগাই দিব। বুগিম্যানকে বের করবই আমরা। ওকে আমার হাতেই মরতে হবে। ওর জীবনের বাতি আমি নিজে হাতেই নেভাতে চাই। ওর কত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়, হ্যাঁ? প্রয়োজনে আমি আমার সোনা দানা সব কিছু দিয়ে দিব, তবু ও আমার ছেলের হত্যার বিচার চাই আমি। এই বাংলাদেশের আইন তো কখনোই হতে দিবে না। আমরা অবৈধ পথে ওর বিচার করব। ওকে আমার পায়ের নিচে চাই, পায়ের নিচেই চাই, মানে পায়ের নিচেই চাই। কথাটা খারাপ বলেননি ভাবি, তবে এত হাইপার, এত উত্তেজিত হলে হবে না। অতি উৎসাহী উত্তেজিত সময় মানুষ সব থেকে বড় ভুল সিদ্ধান্ত নেয়। আমাদের ঠান্ডা মাথায় পুরো বুদ্ধি করে খেলতে হবে। যে খেলায় হয় বাঁচবো, না হয় মরবো। ওই বুগিম্যান দেশের সব ইন্ডাস্ট্রি অথবা ধনী ধনী ব্যক্তিদের টার্গেট করে, কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। সেই টাকা দিয়ে তার সাম্রাজ্যকে এত বড় করেছে। আমি তো শুনলাম আফ্রিকাতে একটা সোনার খনিও নাকি কিনছে।
সেটা তো দেখছি পুরো কেজিএফ মুভির মতো কাহিনী। তবে ওইটা ছিল মুভি, এবার হবে বাস্তব। ওর সাম্রাজ্যকে আমরা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবো। তারপর সবাই একে অপরের হাতের উপরে হাত রাখে, সবাই ঐক্যবদ্ধভাবে নিজেদের রাগকে একজোট করে। উক্ত ঘটনা কেন্দ্র করে তারা রাশিয়ার মাফিয়ার সাথে যোগাযোগ করে। এরপর শুরু হয় মরণ খেলা। গল্প তো মাত্র শুরু, প্রস্তুত তো একটা সাম্রাজ্য শুরু থেকে শেষ পর্যন্ত যেতে। তো চলুন শুরু করা যাক ভয়ানক খেলা, ভয়াবহ খেলা, যে খেলায় শুধু চারিদিকে রক্ত আর রক্ত। একদিকে আমাদের গল্পের নায়ক, অন্যদিকে সব পাওয়ারফুল মানুষগুলো একজোট। কে জিতবে এই খেলায়, কে বা মরবে কার হাতে? এই দিকের হাতে আছে দেশের আইন শৃঙ্খলার সমস্ত পাওয়ার এবং মাফিয়া সাম্রাজ্যের ভয়াবহ মানুষ সিকিম, অর্থাৎ আমাদের নায়ককে এখন দুইটা জায়গায় যুদ্ধ করতে হবে। পারবে কি আমাদের নায়ক, পারবে কি অন্তর? তো চলুন শুরু করা যাক। ব্রেকিং নিউজ, দ্য বুগিম্যানকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 2 কোটি টাকা পুরস্কার। প্রতিটা নিউজ চ্যানেলে খবর চলতে থাকে, চারিদিকে যেন হইচই পড়ে যায়। একদিকে যেমন ভয়, অন্যদিকে আতঙ্ক, কি থেকে কি হয়ে যায়। অন্যদিকে একটা নির্দিষ্ট ফোনে রিংটোন বাজতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হৃদয়, বলো। বস, খবর শুনলেন নাকি? কিসের খবর? আরে টিভিতে এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলে প্রকাশ করেছে যে আপনাকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 2 কোটি টাকা পুরস্কার। তাই নাকি? তাহলে এবার তো খেলা জমে যাবে। ভাই, কি করা যায়? অবস্থা তো খুবই কঠিন। চারিদিকে সেনাবাহিনীর জার্ব দিয়ে কুত্তা খোঁজা খুঁজছে। তুমি কি আজ পর্যন্ত আমার মুখ দেখছো? না তো বস, হঠাৎ এই প্রশ্ন? মনে রেখো, একই জিনিস বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপ। আমার অস্বস্তি পর্যন্ত পৌঁছানো এতটাই সহজ না। বুঝতে পারছি বস, এখন আমরা কি করব? বাইরে থেকে আমাদের যত লোক আছে 80% দেশের মধ্যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইমিডিয়েটলি জড়ো করো, কেননা অবস্থা এখন খুবই ভয়াবহ। আমার বিপক্ষে শুনলাম রাশিয়ার মাফিয়া সিহা নাকি দেশে আসছে আমাকে শেষ করতে। এইবার হবে সামনাসামনি লড়াই। বাস, কোনো চিন্তা করবেন না, সব কিছু দেখে আনার ব্যবস্থা করছি। তবে এগুলো আমরা রাখবো কই? মানে অস্ত্র? সাবমেরিন অস্ত্রপাতিগুলো নিয়ে আসবা এবং সুন্দরবনের গহীন জঙ্গলের মধ্যে রেখে আসবা, মাটির নিচে। সময় মতো বের করতে হতে পারে। সব কিছু যেন আমাদের আয়ত্তে থাকে এবং নজরদারি খুব ভয়াবহভাবে বাড়াবে। ওকে বস, চিন্তা করবেন না, আমি সব রেডি করছি। কি অবস্থা ভাই, আপনি কবে আসবেন দেশে? আপনার টাকার অঙ্কটা বড়। আবার যার সাথে লড়তে যাব সে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং এবং আমার প্রকাশ্য শত্রু। তবে আপনাদের দেশের সাহায্য পেলে ওকে একদম চিরতরে শেষ করে দেব। তার আগে বড় ব্যাপার হচ্ছে ওকে খুঁজে বের করা। আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। আমি আগামী মাসের 27 তারিখে দেশে আসছি। সব কিছু রেডি করেন। আমি আগামী 7 দিনের মধ্যে 20,000 সদস্যকে আপনাদের দেশের মধ্যে পুশ করব, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারটা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি চিন্তা করবেন না ভাই, এদিকটা খুব সুন্দরভাবে গোছানো আছে। তাছাড়াও তো জানি না, আইন শৃঙ্খলা বাহিনীকে কুত্তার মতো ওকে খুঁজতে লাগিয়ে দেওয়া হয়েছে। যে গর্তেই থাকুক না কেন, আমরা তাকে টেনে বের করব। যে যার মতো সবাই প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে, হাই, আমি কায়নাত। তোমাকে প্রতিদিন দেখে একই ড্রেসে কলেজে আসো, আবার চুপচাপ এখানে বসে থাকো। তুমি একটু অন্য মানুষই না? কথার প্রতি উত্তরে কোনো কথা নেই। চাইলে কিন্তু আমরা ভালো বন্ধু হতে পারি। আমার মতো মানুষের সাথে আপনার বন্ধুত্ব করার কারণ? তুমি চুপচাপ স্বভাবের, কোনো ঝামেলা করো না কারো সাথে, এটা আমার অনেক ভালো লাগে। আমি মুচকি হেসে উত্তর দিলাম, ও আচ্ছা। তো আজ থেকে আমরা বন্ধু? আচ্ছা। তাহলে হাত বাড়াও, 2 হাত এক করে আমরা বন্ধুত্ব গ্রহণ করি। অন্তর তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল। হাতের সাথে হাত এক করে কায়নাত বলতে থাকে, ইচিং বিচিং টুসুম সিং, খাস টুইস ঠুস ডুস। আজ থেকে আমরা বন্ধু। আমাদের বন্ধুত্ব আজীবনের হোক। কি বলিস তুই? কথার প্রতি উত্তরে অনেকটা বড় বড় করে তাকালো অন্তর কায়নাতের দিকে। আরে বন্ধুত্বের মাঝে তুমি আপনি চলে না, জানিস না? তুই করে বলবি, ঠিক আছে? তার উপর আমরা একই শ্রেণীতে পড়ালেখা করি।
আচ্ছা ঠিক আছে। একটু চেপে বস, আমাকে বসতে দে। আচ্ছা তোর বাসায় কে কে আছে রে? আমার বাসায় কেউ নেই, আমি একা। অবাক করা ব্যাপার, কি বলিস তুই? তোর বাবা মা নেই? না, আমার বাবা মা নেই। ও আচ্ছা। কি রে কায়নাত, এখানে বসে কি করিস? আমার নতুন বন্ধুর সাথে কথা বলি। যারা কেন? এই ছেলে তোর আবার বন্ধু হলো কবে থেকে? এইমাত্র, এখন এই মুহূর্ত থেকে। ও মা, তাই? তাহলে বন্ধুদের মধ্যে আমি কেউ না? আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো মেয়ে মানুষ থাকবে না। এই বজ্জাচ্ছে আমরা মেয়ে মানুষ। তোর কোন বাড়া ভাতে আগুন দিয়েছে শুনি? আরে দোস্ত, ও তো আমাদের সাথে একই জায়গায় পড়ে, আমরা ফ্রেন্ড তো হতেই পারি। কথার কোনো প্রতি উত্তর নেই। কি রে কাত, এখানে বসে এদের সাথে কি করিস? জি ভাইয়া, বসে আছি। কেন? আকাশ পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে, কোথায় মারাস? আমরা তোকে কোথায় না কোথায় খুঁজেছি। যা দোকান থেকে 4টা সিগারেট নিয়ে আয়। আচ্ছা ভাই, এই বলে আমি যেই না যেতে লাগবো। তুমি কোথায় যাচ্ছ? এখানে বসো, যার সিগারেট সে গিয়ে আসবে। তুমি কেন যাবা? যারা বেশি বেশি করছিস কিন্তু। আমি আবার কি বললাম? তোরাই তো বেশি বেশি করছিস। এর ফল কিন্তু ভালো হবে না। আমার বাপ কিন্তু এখানকার সভাপতি। আরে যা যা, তোর বাপ আর তুই কি করতে পারিস করিস, ভুলে যাস না আমার ড্যাডি কি করে। যারা তো ঠিকই বলেছে, আপনার সিগারেট আমার বন্ধু কেন আনতে যাবে? এই ছাগলের 3 নম্বর বাচ্চা, বেশি কথা বলিস না। তাহলে আপনি 4 নাম্বার। দে আমার টাকা দে। আকাশ কথাটা বলে অন্তরের হাত থেকে টাকা নিয়ে সে সিগারেট আনতে যায়, আর এইদিকে সবাই হাসতে থাকে। কিরে কায়নাত, কেমন দিলাম শিক্ষা? আর এই যে ছেলে, একটু কি প্রতিবাদও করতে পারে না? তুমি জানো না এই পৃথিবীতে শক্তের নরম, নরমের শক্ত। তুমি যদি প্রতিবাদ করতে তাহলে তোমার সাথে এমন কখনোই হতো না। আসলে আমি গরিব ফ্যামিলির ছেলে, না আছে টাকা আর না আছে কোনো স্ট্যাটাস, তাই যে যা বলে চুপচাপ শুনে যাই। হয়তো তোমার বাবা মা থাকলে ঘটনা অন্যরকম হতো। মন খারাপ করো না, আমরা আছি তো তোমার পাশে। কায়নাত, একটু শর্ত। কথাটা বলে কিছু একটা দেখে অন্তর হাইওয়ের দিকে দৌড়াতে থাকে। এমন জোরে দৌড় দেয় তাকে যেন কেউ আর ধরতে পারবে না। পিছনে পিছনে তারা দুজনও দৌড়াতে থাকে। একটা সময় পর যখনই একটা মেয়েকে একটা ট্রাকে ধাক্কা দিতে যাবে, অমনি অন্তর নিজের জীবন দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে গিয়ে পড়ে কিছুটা দূরে। কেননা মেয়েটির কানে হেডফোন দিয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হচ্ছিল। বকুল ফুলের গাছটা কলেজের গেটের পাশে হতে এ যাত্রায় বেঁচে গেল মেয়েটি। তখনই অন্তর রেগে, এই মেয়ে, চোখে দেখো না, আর একটু হলেই তো মরে যেত। সামনে থাকা মেয়েটি মাস্ক খুলতেই অন্তর কিছুটা ভয় পেয়ে যায়। এ যে আর কেউ নাই, এ হচ্ছে তাদের ইংরেজি ডিপার্টমেন্টের ম্যাডাম, যাকে স্মার্ট ম্যাডাম বলে ভুল হবে না। আই এম সরি, আমি বুঝতে পারিনি। আসলে আমি হুট করেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। প্রতি উত্তরে অনেকটা সময় নীরবতা ভেঙে একটা সময় সামনে থাকা মেয়েটি বলে ওঠে, ধন্যবাদ তোমাকে। কথাটা বলে রিয়া কলেজের মধ্যে প্রবেশ করে। কলেজের মাঠ দিয়ে ডিপার্টমেন্টের অফিস রুমে যখন ঢুকবে, তখন থেকে রিয়ার মাথায় অনবরত চিন্তা ঘুরছে। ছেলেটা যদি না থাকতো তাহলে আজ ওর কি হতো। আল্লাহ, তুমি মহান, একটুতেও আমাকে বাঁচিয়ে দিলে। কিরে দোস্ত, তুই এভাবে নিজের জীবনে ঝুঁকি নিলি কেন? প্রতি উত্তরে স্তব্ধতা। তোরে দেখলে তো সাদাসিধে মনে হয়, তোরা তো সাহস, বাপ রে বাপ। আরে না, এমনটা না। দেখলাম যে ট্রাক আসছে, মেয়েটা চাপা পড়তে পারে, তাই দৌড়ে এসে সেভ করলাম। এইটা যে আমাদের ম্যাডাম তা তো জানি না। আচ্ছা বুঝলাম, চল আজকের আর বকুল গাছ না, কদম ফুল গাছের নিচে বসে আড্ডা দিব, কেমন? আচ্ছা ঠিক আছে। তারপরে তারা ওখানে বসে আড্ডা দিতে থাকেন গাছটা শিক্ষক রুমের পাশেই। এভাবে অনেকটা সময় চলে গেল। দেখতে দেখতে 12:45 বেজে গেছে। তখনই হুট করে, কি ব্যাপার, তোমরা এখানে ক্লাস করবে না? চলো। জি জি ম্যাম, আসছি, আপনি যান। এই যে ছেলে, কি যেন নাম? ও হ্যাঁ, অন্তর। তোমার সাথে আমার আগে করার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, চলো ক্লাসে আমার সাথে। অন্তর খানিকটা উপস্থিতভাবে তার চোখের দিকে কিংবা মুখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। কারণটা অজানা না তাকিয়ে অন্যদিকে ফিরে বলল, আচ্ছা ম্যাম, আপনি যান, আমরা আসছি। ঠিক আছে, আমি ওদেরকে রেখে আমার ক্লাসরুমে চলে আসলাম।
কি রে অন্তর, ডাল মে কুচ কালা হ্যায়? যে ম্যাম এতটা রাগি বজ্জাত সেই তোকে সরি বললো, ভাবা যায়। আর তুই কিছুতেই ম্যামের মুখের দিকে তাকাতে পারলি না, একটা লজ্জার স্পষ্ট দেখলাম। কি ব্যাপার, ডাল মে কুচ কালা হ্যায় না? আরে সিসি, এ কেমন কথা? আমরা মেলা বুঝতে পারলাম। এভাবে খুনসুটিতে বেশ ভালোই সময় চলে গেল। দেখতে দেখতে 4টা মাস পার হয়ে যায়। একদিকে দ্য বুগিম্যানকে মারতে সবাই উন্মাদের মতো পাগল, অন্যদিকে রিয়া আর অন্তর খানিকটা কাছাকাছি হয়, মানে একটা বন্ধুত্বের মতো। রিয়া অনেকটা অধিকার খাটায় অন্তরের উপর, অন্তর ও ক্যাবলা কান্তের মতো সেগুলো দেখে যায়, আর মাঝে মাঝে বেশ ভালোই লাগে। অন্তরের জীবনে কেউ তো তার আছে যে তার উপরে অধিকার খাটাবে একদিন। কিরে, কলেজে ড্রাগ ব্যবসা এত কম হচ্ছে কেন? বস, আপনি জানেন তো আমি কত চেষ্টা করি কলেজের মধ্যে যারার সাথে জড়িত তারা যে নতুন নতুন ছেলেদের বা মেয়েদের এর মধ্যে জড়ায়, তাহলে আমাদের ব্যবসা জমাট হয়ে যাবে। সেটা তো তুই কবে থেকে বলছিস। উপর মহলে আমি কি জবাব দিব বল? মাস গেলে তোকে 1 লাখ টাকা স্যালারি দেওয়া হয়, আর তুই কিনা এইটুকু কাজ করতে পারছিস না। ভাই, আমি চেষ্টা করব। শোন, একটা বুদ্ধি দি, কোনোভাবে কোনো স্যার বা ম্যাডামের মধ্যে জড়িয়ে দে, তাহলে তাদের মাধ্যমে সহজে এগুলো করা যাবে। পরবর্তীতে ধরা খেলো যেন কোনো সমস্যা না হয়। ভাই, বুদ্ধিটা তো কিন্তু দারুণ। আমার বুদ্ধি সবসময় দারুণই হয়। হ্যাঁ ভাই, তাহলে আজকে আমি আসি। অবশ্যই এই সপ্তাহে টার্গেট পূরণ করতে হবে, না হলে তুই কিন্তু আউট। না না বস, এমনটা করবেন না, আমি নিশ্চয়ই টার্গেট পূরণ করব। আপনি শুধু আমার দিকটা দেখেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ আমি আসি। আচ্ছা ভাই। এভাবে বেশ কিছুটা দিন চলে গেল। একদিন, কিরে কায়নাত, তোর দিনকাল কেমন যাচ্ছে? ভালো কি না খারাপ? হ্যাঁ, সবসময় ওর কথাই শুনবে। এদিকে জীবিত একটা মানুষ দাঁড়ায় আছে, তার কোনো খোঁজ নাই। আহারে ভুটকি, হ্যাঁ আসি রে, কখন আসলি? হয়তো অন্তরের প্রিয়তমা চলে আসছে। যারা নিজের হাত ইশারা করে বলল, আচ্ছা, ম্যাডামরে নিয়ে আমার এই খেপাস কেন? ম্যাডাম যা তোর সাথে করে, আমি তোমায় 100 না 200% গ্যারেন্টি দিতে পারি ম্যামের মনে তোমার জন্য কিছু সামথিং চলে। ছি, এইভাবে বলে চাকরি থাকবে না। আরে এইসব কিছুই না, আমাদের মধ্যে টিচার স্টুডেন্টের সম্পর্ক, এরকম কোনো কিছু না। আর ম্যামেরা তো ঠেকা পড়ছে কেন যে আমার মতো একটা খ্যাত ছেলেকে পছন্দ করবে? ম্যামের পিছনে তো এমনিতেই হাজার হাজার এডুকেটেড মানুষ পাগল। ওই যে একটা প্রবাদ আছে না, যার পেছনে সবাই ঘুরে সে তাদের নাহি পাত্তা দেতা হ্যায়, আবার যে কখনো কোনো কিছু ভাবে না তার বিষয়ে পাত্তা দেতা হ্যায়। আরে হিন্দি রে, তোর হিন্দি শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আর কোথাও বলিস না রে চাকরি থাকবে না। আচ্ছা অন্তর, একটা কথা বলি। বল। তুই তোর পড়ালেখার খরচ কীভাবে চালাস? আমি যতদূর জানি তোর তো বাবা মা কিংবা পরিবারের কেউ নেই, তাহলে কিভাবে সম্ভব? তোকে তো কোথাও জবও করতে দেখি না, ব্যাপার কি? হ্যাঁ, এইটা ঠিক। ওই টুকটাক গ্রাফিক্স ডিজাইনারে কাজ করি, ওইটাতে কোনো রকম নিজের খাওয়া দাওয়া খরচ আর পড়ালেখার খরচ চলে। আশা করি বুঝতে পারছিস। বুঝলাম। আমাদের তো একটু শেখাতে পারিস, গরিব মানুষ। ঢং করিস আমার সাথে? যার বাবার এত এত টাকা সে কি না? এই অন্তর, ওইদিকে দেখ, আকাশ রিয়া ম্যামকে কি জানি শোকাচ্ছে। কই দেখি। এটা শোকেন, আমি নিচে থেকে আগুন দিচ্ছি কাগজের নিচে। এই ছেলে, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এটা কি? আর এমন করবই বা কেন? ভুলে যান না, আমার বাপ কিন্তু এখানকার সভাপতি। আপনার চাকরি যখন তখন আউট করে দিতে পারবো। আর এই বাংলাদেশের চাকরির বাজার ভালোই জানেন, এমন একটা চাকরির কি মূল্য। আমি কি করব বুঝতে পারছি না। মনে মনে ভাবলাম, ছেলেটা তো খারাপ, এখন যদি না করি তাহলে আমার চাকরি, আবার এইভাবে শুকলে কোনো বিপদ হবে না তো? আরে ম্যাম, ভয় পাবেন না, আমরা এখানে যে 6-7 জন আছি সবাই এগুলো এমন করি। এত মজা যা বলার বাহিরে, মজা সহকারে আমরা এগুলো খাই প্রতিদিন। আপনি আবার চাইবেন আমাদের কাছে? 6-7টা ছেলে রিয়ার পাশে দাঁড়িয়ে চারদিক থেকে ঘিরে একরকম করতে থাকে।
রিয়া কি করবে বুঝতে পারছে না। আবার এদের মধ্যে একজন গোপনে দৃশ্যটা ভিডিও করছে কলেজের একদম শেষে, রুমের বারান্দায় হচ্ছে এরকমটা। কিছুক্ষণ পর যেই না রিয়া ওইটা শুকতে যাবে, তখনই পিছন থেকে আকাশের পিঠে জোরে একটা লাথি মারে। সে উড়ে গিয়ে দরজার সাথে বাড়ি খায়, কিছুটা ঠোঁটের অংশ ফেটে গেছে, ওখান থেকে অনবরত রক্ত পড়ছে। পিছনে ঘুরে যাকে দেখে আকাশ যেন একেবারে হতভম্ব হয়ে যায়, কেননা পিছনে আর কেউ না, সাদাশীতে অন্তর নামে ছেলেটি দাঁড়িয়ে আছে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস? তোকে আমি আজকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। এই তোরা দেখছিস কি? শালাকে মর। এরপর অন্তর একটা একটা করে এমন মার দিতে থাকে। প্রথমে ছেলেটা আসলে এত জোরে তার মুখে ঘুষি দেয়, পরপর 3টা দাঁত পড়ে যায়, মাটিতে পড়ে কাতরাতে থাকে ছেলেটি। পরের ছেলে দৌড়ে মারতে আসলে এক হাত দিয়ে গলা উঁচু করে ধরে দেয় একটা জোরে আসার। সবই তো হতভম্ব, এই ছেলের গায়ে এত শক্তি কিভাবে, কিন্তু কখনো তো বোঝা যায়নি এটা আদৌ কি সম্ভব। ঠিক একইভাবে সবগুলোকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে ফেলেছে। কিছু সময় পর, কে রে তুই? তোর এত শক্তি কোথা থেকে আসলো? তোকে দেখে তো সাধারণ মনে হয়। ব্যাপার না, ব্যাপার না, এর ফল তোকে ভয়ঙ্করভাবে ভোগ করতে হবে। পড়তি উত্তরে আমি শুধু হাতের মিডল ফিঙ্গার দেখালাম, হাতটা উঁচু করে। সবাই যেন আমার এরকম ক্যারেক্টারে অভ্যস্ত না, এতদিন সাদাসিধে ছেলে বলেই জানছে, কিন্তু তার এমন রূপ কখনোই কেউ কল্পনা করতে পারেনি। আকাশ দৌড়াতে দৌড়াতে কলেজ গেট দিয়ে বেরোতে থাকে আর বলতে থাকে, তুই তোর মায়ের জন্ম ছেলে হলে কালকের কলেজে পা রাখিস, তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। কালকে আমি কলেজের মাটিতে দাঁড়িয়ে থাকবো, আমার একটা পশম পাইলে ব্যাকা করে দেখাস। আরে দেখবো দেখবো। কিছুক্ষণ পর কলেজের অধ্যক্ষ এবং বাকি স্যাররা উক্ত স্থানে উপস্থিত হয়। এই ছেলে, তোমার সাহস হয় কি করে এতগুলো ছেলেকে মেরে এই অবস্থা করার? তোমাকে তো আর কলেজে রাখা যাবে না, তোমার ব্যবস্থা আমি করব। কালকে তোমার পরিবারের কাউকে নিয়ে আসবে। কথাগুলো বলে সবাই ওখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে রিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে এসে অন্তরকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে। বেশ খানিকটা সময় চলে যায়। এ কি ম্যাম, সবাই দেখছে, ছাড়ুন, সবাই কি ভাববে? যা ভাবার ভাবো, আমি তোমাকে ছাড়বো না। কেন বারবার তুমি আমার জন্য বিপদে পড়ো? আমি তোমার কি হই? হ্যাঁ, কেউ না। আমি ওর মুখে নিজের আঙ্গুল দিয়ে চেপে ধরলাম, তারপরে ওর মাথাটা একটু নিচু করে ওর কপালে একটু চুমো এঁকে, আমি তোমাকে ভালোবাসি অন্তর, তোমার এই সরলতাকে বড্ড ভালোবাসি। অন্যদের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপন না করে সাধারণ একটা জীবনযাপন করো, এটাকে ভালোবাসি। আমার বিপদে যেভাবে তুমি আমার পাশে দাঁড়াও, সেটাকেও ভালোবাসি। কথাগুলো বলে আমি চলে আসলাম। তারপরে অ্যাম্বুলেন্স এসে ছেলেগুলোকে তুলে হসপিটালে নিয়ে যায়। তারপর অন্তর, যারা আর কায়নাত সবাই বকুল গাছের নিচে আসে। কিরে, তোরে তো সাদাসিধা মনে করতাম, এটা আবার তোর কী রূপ! বাপরে বাপ, তার থেকে ভালো কথা, রিয়া ম্যাম তো পারলে এখানেই বাসর করে নিত। বলেছিলাম না, ম্যামের অধিকার খাটানো দেখেই আমি বুঝেছিলাম কিছু তো একটা চলছে মনে মনে। আমার আন্দাজ কখনো মিথ্যা হয় না। এখানে আর থাকা যাবে না, ও জানে না রে পাগলা ছেলে, ও কাদেরকে মারছে। ওরা কালকে এসে অন্তরকে তো মেরেই ফেলবে, তার ওপরে অধ্যক্ষ কেমন থ্রেট দিয়ে গেল দেখলি না? এখনই আমার সাথে আমার আব্বুকে কাছে চল, না হলে ওদের কাছ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি কোথাও যাব না। পাগলামি করিস না অন্তর, এর ফল কিন্তু অনেক ভয়ানক হবে। কম করে হলেও তারা কালকে 150 থেকে 200 লোক নিয়ে আসবে, তুই ওদের সাথে পারবি না, সব অস্ত্রশস্ত্র নিয়ে আসবে। সমস্যা নেই, আমার সাথে স্বয়ং আল্লাহ আছে। এখনই আমাদের সাথে চল, তুই জানিস না কি হতে পারে। ভুলেও কালকে কলেজে আসবি না। আমি তো কাল সবার আগে কলেজে আসব, দেখি আমাকে কে আটকায়। আরে পাগল ছেলেটাকে নিয়ে তো মরলাম। আমি বলছি না কলেজে আসবি না মানে আসবি না, আমার কথা যেন নড়চড় না হয়। তারপর আর কোনো কথা না বলে সবাই কলেজ মাঠ থেকে বের হয়ে যায়। এভাবে ভয়ে ভয়ে আতঙ্কে দিনটা পার হয়। রাত্রির বেলা নির্দিষ্ট একটা ফোনে রিংটোন বাজতে থাকে। কিছুক্ষণ পরই, দেখ বন্ধু, আমরা চাই না এই বয়সে তোকে হারাতে। আমি তোর পা ধরে অনুরোধ করছি, তুই প্লিজ কালকে কলেজে যাস না। খেলা আমি বুঝলাম না, ম্যাম না আমাদের সামনে দিয়ে এই ক্লাসে গেল।
তাহলে ম্যাম কিভাবে ওই জায়গায় গেল? আরে গাধা, হয়তো কল করে বা কোনো কাজের কথা বলে রাখছে। তাই বলে তুই এমনভাবে মারবি? আরে আমি তো মারিনি, আমি মারলে ওরা কেউ বাঁচতে পারতো না। আসছে বাংলা সিনেমা মন, যেখানে হৃদয় মানে না ছবির হিরো হিরোইনের জন্য কি না করতে পারে। আর কিছু বলবে? না হলে ফোন কাটো, কালকে কলেজে দেখা হবে। আরে এত সময় কারে কি বললাম বোঝালাম? তোরে বললাম যে তুই যাস না, তুই যদি যাস তাহলে কিন্তু ভালো হবে না। আর রিয়া ম্যাম তোর নাম্বার চাচ্ছিল, আমি এখনও উল্টো ছাড়ি মেরে কেটে দিছি ফোন। মেয়েটার জন্য শুধু শুধু আমার বন্ধু বারবার বিপদে পড়ে। দেখা যাবে তখন, এখন রাখ, কালকে কলেজে দেখা হবে। আরে এত সময় কারে কি বোঝালাম? কেন? আমারে যা বোঝানোর দরকার বুঝাইছি, তবে কাল কলেজে দেখা হবে। হ্যালো হ্যালো, যা শালা, ফোনটা কেটে দিল। আল্লাহ তুমি সহায় থাকো, কালকে যেন খুব বড় কিছু না হয়। অন্যদিকে কিরে, তোর দাঁতের এই অবস্থা কেন? ভাই আর বলিয়েন না, কলেজে সাপ্লাই দিতে গিয়ে একটা ক্যাত পোলা এই অবস্থা করেছে। হুম, তুই নাকি আমাদের গ্যাংয়ের অন্যতম সদস্য, একটা খ্যাত ছেলের হাতে মার খেয়ে এসে আবার আমাকে মুখ দেখাস? ভাই জানি না, কালকেরে আপনাকে আমার সাথে যেতে হবে। আমাদের ব্যবসাও করতে দেবে না যতটুকু বুঝতে পারলাম। মাত্র একটা মেমোরির মধ্যে জড়াতে গিয়েছিলাম, ভেবেছিলাম প্রথমবার কোনো একটা একটু পোস্ট করে খাওয়াই, এটার ভিডিও রাখি। ওই ভিডিও দেখে দেখে ঠেট দিয়ে খাওয়াতে পারলেই অ্যাডিক্টার হয়ে যাইতো। পরবর্তীতে ওর মাধ্যমেই আরও সবাইকে জানানো যাইতো। কথা তো ভালো বলছিস, কিন্তু কার এত বড় সাহস যে আমার ব্যবসার দিকে নজর দেয়? কালকে তো ওকে টুকরো টুকরো করে ফেলবো। তারপর এভাবে চারিদিকের মৃদু বাতাস চাঁদ যেন দূরত্ব থেকে দূরত্ব প্রভাবিত হচ্ছে। ঠিক যেমনই সূর্য আধার থেকে আলোর দিকে উদিত হওয়ার লক্ষ্যে আগাচ্ছে, সময়ের পাতা যেন থমকে নেই, একটু একটু করে তা পরিবর্তন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কি হবে কালকে? কালকের দিন না আসলে তো বোঝা যাবে না। পরের দিন সকালবেলা আমি ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে 8টার দিকে আনমনে গান গাইতে গাইতে হাঁটতে হাঁটতে কলেজের মধ্যে প্রবেশ করলাম। আমি প্রবেশ করতেই দেখি যারা আর কায়নাত দাঁড়িয়ে আছে। কিছুটা অবাক হলাম যে মানুষগুলো সকাল 10টার আগে আসতো না, আজকে এত তাড়াতাড়ি। প্রতিদিন আমি এসে ওদের জন্য বসে থাকতাম, কিন্তু আজকে তো ঘটনা উল্টো দেখছি। কিরে, কি ব্যাপার? এরকম ভূত দেখার মতো আমাকে দেখে লাভ হচ্ছে কি তোদের? শালা, তোরে কতবার বললাম কলেজে আসিস না, আর যদি আমরা তোকে হারিয়ে ফেলি? হারাবি না। তারা কত লোক আসবে আর তুই কিনা খালি হাতে তাদের সাথে ফাইট করবি? তোর কাছে তো একটা অস্ত্রও নেই। চল আমার সাথে। তারপর অন্তরকে টানতে টানতে লাইব্রেরি রুমের মধ্যে নিয়ে আসি, এসে রুমটা লক করে দিই। কিরে, বন্ধ করে দিলি কেন? রুম খোল, আমি বাইরে যাব। না, আমরা তোকে যাইতে দিব না। আরে খোল না রে ভাই। তুই যত যাই বলিস, আমরা দুজন জীবনেও দরজা খুলে দিতাম না। এভাবে ওদের সাথে কথা বলতে বলতে প্রায় আধা ঘন্টা চলে যায়। আধা ঘন্টা পর কলেজে গেট দিয়ে পাঁচটি বড় বড় গাড়ি ঢোকে, যেখান থেকে আনুমানিক 200 জন লোক বের হলো, যাদের হাতে পিস্তল, চাইনিজ কুড়াল এবং ভারী ভারী অস্ত্র সহকারে। তখনই তারা কলেজ মাঠে গাড়ি থেকে নেমে পড়ে। কলেজের মধ্যে নেমে হাতে মাইকিং করে বলতে থাকে, কে তুই? আমার লোকের গায়ে হাত দিস? তোর এত বড় সাহস কি করে হয়? বলছি কে তুই? বের হয়ে আয়, না হলে ভালো হবে না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই যদি তোর মায়ের সন্তান হয়ে থাকিস তাহলে আমাদের সামনে আয়। কালকে নাকি খুব বড় বড় ওর কাছে ডায়লগ মেরে গেছিস, আমি তোর মুখখানা দেখতে চাই। আমাকে আর আটকাস না, এখানে থাকা আমার আর সম্ভব না। এখান থেকে সরে তারা। এক প্রকার ওদের জোর করে ধাক্কা দিয়ে আমি রুম খুলে বের হয়ে আসলাম। সবাই আমার দিকে অবাক করার দৃষ্টিতে সামনে থাকা মানুষগুলো তাকিয়ে আছে। আমি গুটি গুটি পায়ে হাঁটছি তাদের দিকে যাওয়ার জন্য। সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। এমন সাদাসিধে ছেলে কিভাবে এটা করতে পারে? গায়ে একটা পাতলা শার্ট এবং একটা আধা পুরন প্যান্ট এবং একটা 20 টাকার দামের চটি পায়ে দিয়ে হাঁটছে। তাদের দিকে এগিয়ে যাচ্ছে সেই যুবকটি। কিছুক্ষণ বাদে রাফিনের সামনে ছেলেটি গিয়ে দাঁড়ায়। তোর সাহস আছে বলতে হবে, তোর কি একবারও বুক কাঁপলো না যে আমার লোকের গায়ে হাত দিচ্ছিস? তোর কি হতে পারে?
আগে তোর সাহস আছে বলতে হবে, না হলে এভাবে আমার সামনে এসে দাঁড়াতে পারতি না। তুই জানিস না আমি মাফিয়া সিয়া অর্থাৎ রাফিয়ান মাফিয়া সিয়ার কথা শুনছি। তার হয়ে বাংলাদেশের আন্ডারে আমার দায়িত্ব। আমি এইখানে কাজ করি। তোর কত বড় স্পর্ধা, আমার সামনে আমার মুখের দিকে তাকিয়ে আছিস? তোর কি মৃত্যু বলে ভয় করে না? সামনে থাকা ছেলেটা তার কথা শুনে হেসে দেয়। কিরে তুই হাঁটছিস কেন? তোর দম আছে, একা বের হয়ে আমার সামনে আসলি। না আসলে সমস্যা ছিল না। কলেজে তো আমার লোকদের দিয়ে অন্যতম করে খোঁজাতাম, না পাইলে পুরো শহর সার্চ করে ফেলতাম। তোকে তো আমরা বের করতামই। বল তোর শেষ ইচ্ছা কি? একটু পরে তুই আর জীবিত থাকবি না। কিরা আকাশ, এই শালা পাগল নাকি? না ভাই, ওই শালা পাগল না, ওই শালা অভিনয় করছে। দেন না 2টা গুলি করে, তাহলে বুঝতে পারবে। আমি আর দেরি না করে সামনে থাকা ছেলেটির কপালে পিস্তল ঠেকালাম। আমার একটা শেষ ইচ্ছা আছে। শালা লাইনে আইছে। আমাকে মারা না? তুই রাপিন ভাইয়াকে চিনিস? তুই জানিস না যে তারা তোকে কি করতে পারে? তোর অস্তিত্ব শেষ করে দিতে পারে। ভাই আর দেরি করবেন না। মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা থাকে, তাই তোরও শেষ ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব। আমার শেষ ইচ্ছাটা হচ্ছে, তোরা কিভাবে মরতে চাস? খুব বেশি কষ্ট নিয়ে না খুব সহজে? আরে আজব, তুই শালা পাগল নাকি? অন্যদিকে, কিরে এখন কি হবে? আমি তো পাপাকে কল দিচ্ছি, পাপা খুব দ্রুত চলে আসবে। আল্লাহ পাপা আসা পর্যন্ত যেন সব কিছু ঠিকঠাক থাকে, তুমি দেখো। অন্যদিকে, এই শালা মজা করছিস আমার সাথে? তখনই অন্তত নিজের শার্ট টেনে ছিঁড়ে ফেলল। তারপরে শার্টটা নিচে পড়তেই তার ভিতরে থাকা বুকের উপরে ট্যাটুটা দেখে যেন আঁতকে ওঠে রাফিন। বুকের উপর থেকে বুকের নিচ অংশ পর্যন্ত ভয়ানক একটা ছবি আঁকা। এটা কারোর নয়, দ্য বুগিম্যানের ছবি। রাফিনের আর বুঝতে বাকি রইল না যে এটা কে, কেননা আন্ডারওয়ার্ল্ডের সবাই জানে দ্য বুগিম্যানের বুকের পাশে তার নিজের ছবি অঙ্কন করা। তখনই আমি যেন কেঁপে উঠলাম, কিছুতেই আমার হুঁশ উঠছে না। যাকে সারা পৃথিবী খুঁজছে সে আজকে আমার সামনে দাঁড়িয়ে। এত ভয়ানক একটা মানুষ, এর মাথার দিকে আমি বন্দুক ঠেকালাম। আমি কি আদৌ বেঁচে থাকবো নাকি আমাকে মেরে ফেলবে? তখনই আমি পিস্তলটা ফেলে সামনে থাকা মানুষটির পায়ে জড়িয়ে ধরি। হামাং করে কাঁদতে থাকি আর পা জড়িয়ে বলতে থাকি, ভাই আমাদের মাফ করে দেন, সরি স্যার, আমাদের মাফ করে দেন। না না, আমার আব্বা আমাদের মাফ করে দেন। আমি বুঝতে পারিনি। সবাই যেন স্তম্ভ হয়ে গেছে। কে এই ছেলে যাকে শহরের সবাই ভয় পায়? যে ছেলেটাই এই ছেলের পা ধরে মাপ চাচ্ছে, সামনে থেকে আকাশ যেন আরও অবাক হয়ে যায়। তার থেকেও বেশি অবাক যেন কায়নাত ও যারা অবাক হয়। কিভাবে সম্ভব? কি যেন বলছিলি? আমি আমার মায়ের সন্তান কি না? আমি নিজের জুতাটা খুলে নিজের গালে নিজে মারতে থাকি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার জীবনটা ভিক্ষা দেন। রাফিন ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? এর মতো একটা খ্যাত ছেলের কাছে কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? এই শালা, তুই জানিস এই কে? এর পরিচয় জানলে তুই এইখানে দাঁড়িয়ে হিসু করে দিবি। কথাটা বলে আমি আকাশের গালে ঠাপ্পড় মারতে থাকি। কতগুলো মারছি যাই না, এমনিতে দাঁত ভাঙা। তার উপরে ঠাপ্পড় দিচ্ছি, দেখছি তার গাল থেকে কিছুটা রক্ত বের হয়েছে। ভাই আমাকে মারেন না, আমার ব্যথা লাগছে। চুপচাপ নিজের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। ঠিক আছে ভাই, আমাদেরকে মাফ করবেন। তারপর তারা গাড়িতে উঠে গাড়িটা নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে আকাশ। আমি আকাশের দিকে চোখ বড় বড় করে তাকাতেই সে দৌড়ে ক্লাসরুমে চলে যায়। তখনই অন্তর নিচে পড়ে থাকা শার্টটা তুলে নিজের গায়ে কোনো রকম দিতে থাকে, যদিও কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে। তখনই এ কার এত বড় সাহস রে? কার এত বড় সাহস আমার কলেজে অস্ত্রপাতি নিয়ে ঢুকে আর আমার কলেজে স্টুডেন্টকে মারতে আসে? যা হবে না হবে শাসন করব, আর না করব আমরা করব। অন্তরের আর বুঝতে বাকি থাকলো না আসলে রাফিন চলে গেছে দেখে অধ্যক্ষ এখন এ কথা বলতে আসছে। এত সময় তো সে লেপের মধ্যে পালাই ছিল। তখনই অন্তর জোরে একটা তার গালে থাপ্পড় মারে। অধ্যক্ষ 2 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে।
যে অধ্যক্ষ নিজের টিচারকে নিরাপত্তা দিতে পারে না, সে কিভাবে স্টুডেন্টের নিরাপত্তা দেবে? এই মোটা, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে তোর হাত কেটে ফেলবো। অন্তরে রাগী চেহারা এবং বড় বড় চোখ দেখে অধ্যক্ষ ওখান থেকে চলে যায়। সে নিজে নিজে জ্বলতে থাকে। চাইলেও এখন কিছু করতে পারবে না। যেখানে শহরের টপ মাফিয়া গ্যাংস্টারের লোক পা ধরে মাপ চেয়ে ফিরে গেল, সেখানে সেই বা কী করবে? এর মধ্যে যারা আর কায়নাত সেখানে উপস্থিত হয়। কিছু সময় যাইতেই তারা সবাই বকুল গাছের নিচে বসে। সত্যি করে বলবে অন্তর তোর পরিচয় কি? টপ গ্যাংস্টার তোকে মাফ চেয়ে চলে গেল? হ্যাঁ বল না রে অন্তর, তোর পরিচয় কি? এত তাড়াহুড়ো কিসের? সময় হলেই জানতে পারবি। তোর বুকে ওটা কিসের ট্যাটু? আরে এমনিতেই ভালো লাগা থেকে আঁকছি, তেমন কোনো কিছু না। ও, তবে মনে হলো ওই লোকগুলো এই ট্যাটু দেখে ভয় পেয়েছে কোনো একটা কারণে। আমি কিভাবে বলবো? তুই বলবি না কে বলবে বল? এত তাড়াহুড়ো কিসের? সময় হোক, জানতে পারবি। এরই মাঝে কলেজের মধ্যে 2 গাড়ি পুলিশ ঢোকে, যার মধ্যে একজন ছিল থানার ওসি। বাংলাদেশি সিনেমার মতোই সকল কাহিনী শেষে পুলিশ উপস্থিত। এখানেও ব্যতিক্রম না, যেহেতু এটা বাংলাদেশ, তখনই পুলিশটা যারা সামনে এসে দাঁড়ায়। মামনি, তুমি বললে এখানে মারামারি হবে, তোমার বন্ধুকে মারবে। এখানে তো সব ফাঁকা পরিবেশ, কই তেমন কিছু তো দেখছি না। কি হয়েছে? পাপা, ওরা সবাই ফিরে গেছে। ওরা যদি মারতে আসে তাহলে কেন ফিরে যাবে? আর তোমার কোন ফ্রেন্ডকে মারতে আসছে? পাপা ওই যে ওকে, কিন্তু ওরা চলে গেছে। এই ছেলে, তোমার শার্ট ছেঁড়া কেন? বলো, কি সমস্যা? আর ওইভাবে শার্ট দিয়ে টেনে টেনে কি ডাকার চেষ্টা করছো বুকের উপরে? কই না তো আঙ্কেল, এমনিতেই শরীরটা দেখা যাচ্ছে সামনের দিকে, তাই আনইজি লাগছে, তাছাড়া আর কোনো কিছু না। ও আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, কেমন? আচ্ছা তাহলে তাকো, থানায় ডিউটি আছে, আমাকে যেতে হবে। আচ্ছা বাবা। তারপরও সেখান থেকে পুলিশের গাড়ি নিয়ে বের হয়ে যায়। আর অন্যদিকে এরা সবাই গল্প করতে থাকে। কিরে কায়নাত, এমন চুপচাপ হয়ে আছিস কেন? কোনো সমস্যা? তোর সাথে কথা বলতে ভয় করছে। যদি কিছু একটা করে দিস তুই, তখন তোরে দেখে সবাই ভয় পায়। আর আমি তাহলে কোন ক্ষেতের মূলা? আরে পাগল হয়েছিস তুই? তুই আমার বন্ধু, এই সকল উল্টাপাল্টা কথা বলিস না। তারপর তারা ওখানে নানা বিষয়ে কথা বলতে থাকে আর আড্ডা দিতে থাকে। তখনই কোথা থেকে রিয়া চলে আসে, এসে বলে, কি অবস্থা তোমার? কারা নাকি তোমাকে মারতে এসেছিল? তুমি ঠিক আছো তো অন্তর? আরে ম্যাডাম, এত অস্থির হবেন না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই। বাবারে বাবা, বাঁচলাম। আচ্ছা, তোমরা তো বন্ধু, তোমাদের মধ্যে আমাকে জড়ানো যায় না? মানে ওই আর বন্ধুত্ব আর কি। ম্যাম, আমি কি স্বপ্ন দেখছি? কোন যুগে আসলাম যে স্টুডেন্টের সাথে শিক্ষিকা বন্ধুত্ব করতে চায়, বলতে পারবেন? আচ্ছা, এই পৃথিবীতে যত নিয়ম হয়েছে মানুষেরই তো তৈরি করা, আবার যত নিয়ম চেঞ্জ হবে সেটাও মানুষের তৈরি করাই। তাই এমন কোনো বাধ্যবাধকতা থাকে বলে আমার তো মনে হয় না। আচ্ছা আপনি ক্লাসে যান, আমরা ভেবে দেখব। আচ্ছা। এরপর ম্যাডাম তার বাসার রুমে চলে যায়, অর্থাৎ রিয়ার কথা বোঝানো হয়েছে। এরপর অন্তর আর বাকি সবাই আড্ডা দিতে থাকে। তারপর এভাবে খানিকটা সময় চলে যায়, ঘণ্টাখানিক এভাবে অনেকটা সময় চলে যায়, তাও আনুমানিক 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের কাছাকাছি। হুট করেই একদিন, বস বস, আমরা পেয়েছি। কি পেয়েছি? কাকে পেয়েছিস? বস, পেয়েছি আরে বলবি তো কি পেয়েছিস? দ্য বুগুম্যানের খোঁজ। কি কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। আমার তো মনে হয় না তোর মাথা ঠিক আছে। সত্যি ভাই, মাথা ঠিক আছে। কোথায় পেয়েছিস তার খোঁজ? তারপর আমি শুরু থেকে সমস্ত ঘটনা খুলে বললাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ছদ্মবেশে ঘুরে বেড়ানো হচ্ছে বুগিম্যান। অবশ্যই আমাদের দেখা হচ্ছে। বস, এখন আমাদের করণীয় কি? 24 ঘন্টা ওর পেছনে লেগে পড়। কোথায় যাচ্ছে, কি করছে, কই থাকে, কাউকে বিন্দু মাত্র বুঝতে দিবি না। আমরা প্রশাসন দিয়ে ধরিয়ে দিলে তো এমনিতে তাকে মেরে ফেলবে। শুধু শুধু আমরা কেন এতে জড়াবো? ওরে তন্ন তন্ন করে আমি খুঁজছি। ওর মৃত্যু শুধু আমার হাতেই হবে, আমার হাতেই হতে হবে ওর মৃত্যু। তাই নাকি বস? প্রশাসন বা কাউকে বিন্দু পরিমাণ ইনফরমেশন দেয়া যাবে না। আচ্ছা বস, ঠিক আছে। তারপর রাফিন
ও তার গ্যাং অন্তরের পিছনে লেগে পড়ে, প্রতিটা মুহূর্তের খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে কিরে অন্তর, এত মনোযোগ দিয়ে কী ভাবছিস? ভাবছি তেমন কিছু না রে। আরে বল না কি ভাবছিস? আমার আর এখানে থাকা হবে না। তোর মাথা ঠিক আছে? এখানে থাকবি না মানে? এখন তো তোকে আর কেউ ডিস্টার্ব করে না, সবাই কেমন যেন তোকে ভয় পেয়ে চলে, তাহলে এটা ছেড়ে চলে যাবি কেন? এটাই তো সমস্যা এখন। আমার পরিচয়। কি তোর পরিচয় বল না। সময় হলেই জানতে পারবি, এত হাইপার হওয়ার কিছু নাই। তাই নাকি? হুম। আচ্ছা দোস্ত, ওইদিকে গাছটার গোড়া দেখ, ওই মানুষগুলো আমাদের কেমন ফলো করছে। শুধু এই জায়গা না, আমি খেয়াল করে দেখেছি আমাদেরকে অনেকক্ষণ যাবৎ সব জায়গায় আমাদের কিছু না কিছু লোক ফলো করে। হ্যাঁ দেখছি, বাদ দে, চল ক্লাসে যাওয়া যাক। এভাবে বেশ সময় চলতে থাকে। দেখতে দেখতে দিন গড়াতে থাকে। 15 দিন পর অন্তর কোথাও যেন উধাও হয়ে যায়। চারিদিকে খোঁজ নিয়েও তার কোনো খোঁজ মিলছে না। কায়নাত থেকে শুরু করে যারা পর্যন্ত ওর বাবাকে দিয়ে খোঁজ চালায়, ফলাফল শূন্য, কিছুতেই যেন ওর খোঁজ মিলছে না। এভাবে সময় চলতে থাকে। হুট করেই একদিন, বাড়িতে কেউ আছেন? আপনি এখানে কাকে চান? আমি এখানে রিয়া নামের একটা মেয়ের ঠিকানায় আইছি। উনি তো এ বাসায় থাকে, তাই না? হ্যাঁ, এটাই ওনার বাসা। কি দরকার আমাকে বলতে পারেন। আপনি এটাকে দেখুন, খুব দরকার। সে তো যখন তখন নিচে আসে, তার কাজ ব্যতীত ম্যাম তো নিচে আসবে না। আরে আপনি ডাকেন না। দারোয়ান বাধ্য হয়ে রিয়াকে ডাকে। কিছুক্ষণ পর, কে বলছেন? আর এখানে কি? ম্যাডাম, আপনার জন্য চিঠিটা অ্যাড্রেসে পাঠানো হয়েছে, আপনার হাতে দিয়ে দিতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর চিঠিটা দিয়ে অজানা লোকটা কেমন আনমনে হাঁটতে শুরু করে রাস্তার দিকে। এভাবে কিছুক্ষণ সময় চলে যায়। অন্যদিকে কায়নাত ও যারা ও দুইটা চিঠি পায়, যারা রুমের মধ্যে ঢুকে চিঠি খুলতে থাকে। প্রিয় স্বপ্নকন্যা, প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত এভাবে হাতে চিঠি দেওয়ার জন্য। যুগটা আধুনিক হলেও চাইলেই মোবাইল কল বা SMS-এ বলতে পারতাম, কিন্তু কি করতাম বলো? সারাক্ষণ কিছু মানুষের চোখ আমার উপরে আবদ্ধ। হয়তো আমার ফোন কিংবা SMS তোমার কাছে গেলে তুমিও আনসেভ হয়ে যেতে পারো। তাই আমি বাধ্য হয়ে চিঠিটা তোমাকে লিখলাম। আমার SSC শেষ আজ থেকেও 3 বছর আগে। শুধুমাত্র তোমার জন্য কলেজটাতে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভর্তি হই, শুধু তোমাকে দেখার জন্য। জীবনে চলার ক্ষেত্রে অনেক মেয়েকেই দেখেছি, কিন্তু এতটা ভালো আমার কাউকেই লাগেনি। সাহস করে সরাসরি বলতেও পারিনি, কেননা এতে তোমার বিপদ হতে পারে। আমি যার আশেপাশে থাকি সে কেন যেন বিপদের মধ্যে পড়ে যায়। আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাইনি। আমি তোমাকে সেফ একটা জীবন দিতে চেয়েছি সব সময়, যার জন্য আমি ভাবি কলেজটাতে ভর্তি হই, অন্তত তোমাকে 2 চোখ ভরে দেখতে পারবো। কিন্তু এত দ্রুত যে আমার পরিচয় রিভিউ হয়ে যাবে তা আমি কখনো বুঝিনি। একদিন যখন কাজ শেষ করে ফিরি, বৃষ্টি ভেজা শরীর নিয়ে তুমি NS রোড দিয়ে আসছিলে। তোমাকে দেখে আমি প্রথম দেখেই প্রেমে পড়ে যাই। কি অপলক চাঁদনি তোমার মুখখানি, মায়াবী টানা টানা চোখ, সুন্দর ভেজা চুল। কিছুতেই আমি আর অবহেলা করতে পারিনি। তোমাকে পেয়ে সত্যি আমি আনন্দিত। যদিও হই তো বা কখনো আপন করে পাওয়া হবে না। কি লিখছি আমি নিজেই জানি না, তবে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি কখনো ভাবি নাই এত সহজে ওখান থেকে আমাকে চলে আসা লাগবে। তবে আমি যতদিন থাকব তোমাদের বিপদ ততদিন বাড়তেই থাকবে। এর জন্য এত দ্রুত আমাকে ওখান থেকে চলে আসা লাগলো। যাই হোক, ভালো থাকো। আশার প্রিয় স্বপ্নকন্যা, আমি কখনো ভাবিনি এত দ্রুত তুমি আমার প্রেমে পড়ে যাবে। তবে তোমার নিঃস্বার্থ প্রেম আমাকে বড্ড কাঁদায়। কেন আমি তোমায় ভালোবাসতে পারলাম না? কেন আমাকে এই সমাজ তোমার কাছে যেতে দিল না? কেন এই পৃথিবীর নিয়মের কাছে আমরা আবদ্ধ হয়ে রইলাম? বড্ড করে আফসোস লাগে। হয়তো আমাদের আবারও দেখা হবে, তবে কোনো না কোনো জায়গা দিয়ে, কোনো না কোনো স্পেস দিয়ে। প্রতিনিয়তই আমি তোমাকে দেখে যাব, প্রতিনিয়তই আমি তোমাকে ভালোবেসে যাব। হয়তো তোমার নিরাপত্তার জন্য তোমাকে ভালোবাসতে পারলাম না কাছ থেকে, কিন্তু দূর থেকে আমি তোমাকে ঠিকই ভালোবেসে যাব। ইতি অন্তর।
চিঠিটা পড়ে রিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে কল্পনাও করেনি যে এই মুহূর্তে এমন একটা চিঠি পাবে। মুহূর্তে তার মাথায় যেন ঢুকছে না অন্তরে কিছু কথা। কেনই বা তাকে ভালোবেসে এভাবে সে কলেজে আসলো? কেনই বা তাকে কাছ থেকে ভালোবাসতে পারল না সে? কেনই বা এমন হলো? অন্যদিকে একইভাবে কায়নাত যারার কাছে 2টা চিঠি পৌঁছে যায়। তারা চিঠি 2টা খুলতেই কে রে এই অসময়ে চিঠি দিল? কথাটা বলতে বলতে চিঠিটা খুললাম আমি। কায়নাত, আমি অন্তর। এই অল্প সময় তোর মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। তুই নিঃস্বার্থভাবে আমার বন্ধু ছিলি। তোর কথা আমি আজীবন মনে রাখব। হয়তো আমাদের পথ চলাটা এখানেই শেষ, তবে তোকে মনে রাখব। তোর যারার নিরাপত্তার জন্যই তোদের কাছ থেকে আমার সরে আসতে হলো। ভালো থাকিস বন্ধু। হোয়াট ফুচকা, মানে কি এসবের? তখনই আমি সাথে সাথে ফোনটা বের করে অন্তরকে ফোন দিলাম, কিন্তু অবিশ্বাস্যভাবে তার ফোনটা বন্ধ পেলাম। কিছুতেই যেন আমার মাথায় ঢুকছে না আসলে হচ্ছেটা কি। সাথে সাথে আমি জারাকে কল করলাম। জারা ফোনটা ধরতেই, হ্যাঁ কায়নাত বল। আরে অন্তর আমাকে কী সব বাজে বাজে একটা চিঠি লিখছে। ও নাকি আর আমাদের সাথে যোগাযোগ করবে না, আর নাকি দেখা হবে না। আমাদের নিরাপত্তার জন্য নাকি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আরে আমি মাত্র এমন একটা চিঠি পেলাম, ওকে আমাদের সাথে প্র্যাঙ্ক করছে? বুঝলাম না তো। ও তো মজা করার ছেলে না, নিশ্চয়ই ঘটনা কিছু আছে। আমারও তাই মনে হয় রে। পরের দিন যারা ও কায়নাত মিলে তাড়াতাড়ি কলেজে যায় অন্তরের সাথে দেখা করার আশায়। কিন্তু কলেজে গিয়ে যেন সবাই হতাশ হয়। কোনো জায়গায় অন্ত নাই। কিছুক্ষণ পরে, এই কায়নাত না, দাঁড়াও, তোমাদের বন্ধু অন্তর কোথায়? ম্যাম সত্যি করে বলতে আমরাও তাকে খুঁজছি, কিন্তু কোথাও তাকে পাচ্ছি না। আমিও তো তাকে খুঁজছি। ম্যাম আর বললেন না, কালকে বলে একটা চিঠি লিখে ও আমাদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। আমাদের নিরাপত্তার জন্য নাকি সে এখান থেকে সরে যাচ্ছে। তোমাদের সাথে ওর পরিচয় কত দিনের আগে থেকে চেনো? না ম্যাম, কিছুদিন আগে কলেজে আসে, তারপর থেকে আস্তে আস্তে কথা বলতে বলতে পরিচয়। ওর বাসা কোথায় তাও তো জানি না। আমি শুনেছি ওই বস্তির পাশে একটা গলিতে থাকে। চলো তো আমরা ওখানে গিয়ে একটু খোঁজ করে আসি। তারপরে তারা ওখানে খোঁজ করতে চলে যায়। কিন্তু ওখানে গিয়েও যেন হতাশ হয়। কেউ অন্তরের খোঁজ দিতে পারছে না, কেউ না। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে হয়রানি হয়ে পরিশেষে কলেজে চলে আসে। তারা অনেকটা অবাক হয়ে যায় এবং একটা ছেলে হুট করে এমন গায়েব কি করে হতে পারে। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। 1 মাস পরে, কি হঠাৎ ফোন? বস, সব থেকে টপ সিক্রেট খবর আমার কাছে আছে, যা শুনলে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। কি খবর বল? আমার মনে হচ্ছে দা বুগিম্যানের খবর আমি জানি। হোয়াট দ্য হেল ইউ ফাকিং, তোর মাথা ঠিক আছে? কিভাবে তুই জানিস? বস, আমি এখনো শিওর না, তবে ওই যে বুগিম্যানের বুকের মধ্যে যে ট্যাটু, যেটা সবসময় হাইলাইট করা হয়, ওইটা আমি একটা ছেলের বুকে দেখছি। তবে ছেলেটা তো সাদাসিধে, একদম সাধারণ। ওকে দেখলে এমনটা তো মনে হয় না। আজকালকার দুনিয়ার নিয়মই এমন, সাধারণের ভেতরে অসাধারণ থাকে, যা সত্যি অবিশ্বাস্য। ওই ছেলেকে চোখে রাখ, আমি দেশের মাটিতে খুব দ্রুতই পা রাখছি। আচ্ছা বস। কথাটা বলা শেষে ফোনটা কেটে যায়। ফোনটা কাটতে অন্য এক জায়গায় কল। কি ব্যাপার, আজ হঠাৎ আমার কাছে ফোন? আপনার অন্ধ প্রশাসন তো কিছুই করতে পারলে না। আমি তো তাকে খুঁজে পেয়ে গেছি। খুব দ্রুত আমি দেশে ফিরছি, সবকিছুর ব্যবস্থা করেন। তাই নাকি? কি অবস্থা, কিভাবে, কেমনে? আমাকে তথ্য পাঠাও, তথ্য পাঠাও আমাকে। আমি এক্ষুনি প্রশাসনকে দিয়ে ওকে তুলে আনি, ও আমাদের হাতেই থাকবে। আপনার প্রশাসন কি পারে তা আমার এতদিনে দেখা শেষ। বেশি পানি ঘোলা করতে গেলে মাছ পিছলে বের হয়ে যাবে। ধৈর্য ধরুন, হবে তো, সব হবে। দ্য ডার্ক বুগিম্যানের চ্যাপ্টার এখানে ক্লোজ। ঠিক আছে, তাই হোক। হ্যাঁ, এভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। এই 1 মাসে রাশিয়ান মাফিয়াদা সিয়া দেশে চলে এসেছে। অন্যদিকে অন্তরে কোনো খোঁজ নেই। কোনোভাবেই তার খোঁজ কেউ নিতে পারছে না। যারা কায়নাত, রিয়া সবাই পাগলের মতো তাকে খুঁজে চলেছে, কিন্তু ফলাফল শূন্য। তাকে কোথাও পাওয়া যায়নি 1 মাস পর। কি ব্যাপার দোস্ত, হঠাৎ করে আপনি আন্ডারগ্রাউন্ড কেন হলেন? দেশে তো আবার উশৃঙ্খলা শুরু হয়ে গেছে। কিছু কিছু সময়ের নিস্তব্ধতা অনেক ভালো। বস, আমাদের বিরুদ্ধে তো প্রশাসন সহ রাশিয়ান মাফিয়া শিয়া উঠে পড়ে লাগছে। এখন আমাদের কি করা উচিত?
ধৈর্য ধারণ। কিছু কিছু সময় স্তব্ধতা নিস্তব্ধতা ভায়োলেন্টের থেকেও গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই বুঝে শুনে পা ফেলতে হবে। কিন্তু স্যার, সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার পরিচয়টা রিভিল হয়ে যাচ্ছে। আমি যতটুকু জানি, শেষ খবর পর্যন্ত রাশিয়ান মাফিয়া শিয়া দেশে আসতে। কিন্তু কখন সে দেশে আসলো? যখন আপনার পরিচয়টা ওই ড্রাগস ডিলার রাফিনের কাছে কিছুটা রিভিল হলো। তাহলে কি স্যার এমনটা নয় যে রাফিলের ড্রাগস ডিলের পিছনে রাশিয়ান মাফিয়া শিয়া আসল কারপিট? দেশের সাধারণ যুবকদের নষ্টের পিছনে ওই আসল কারিগর, নাকি এর সাথে দেশের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা মন্ত্রী দায়ী? আন্ডারওয়ার্ল্ডের কোনো সাম্রাজ্য একা চলতে পারে না। তাদের পিছনে রাজনীতিতে সাথে সংস্কৃত জড়িত থাকে। অবশ্যই এর পিছনে উচ্চ পর্যায়ে কিছু কর্মকর্তা দেয়, তবে এরা কেউ রক্ষা পাবে না। এরা আবার কি করলো বস? কোন দেশের বড় ক্ষতি করতে চাও? কোনো দেশকে ক্ষতি করতে চাও? তাহলে ওই দেশের যুব সমাজকে ধ্বংস করে দাও। আপনা আপনি ওই দেশ ধ্বংস হয়ে যাবে। যেই দেশের যুব মেধাবীরা উঠবে না, সেই দেশ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আফ্রিকার দিকে তাকাতে হবে। তাহলে বস, আমাদের এখন করণীয় কি? সবসময় প্রস্তুত থাকো। কখন কি হবে বলা যাচ্ছে না। প্রস্তুতি গুরুত্বপূর্ণ। ওকে বস। শোনো, আমাদের লোকেদের মধ্যে সবার উপরে নজর রাখবে। কে কখন আমাদের সাথে 2 নাম্বারি করবে বলা যাচ্ছে না। সবসময় প্রথম আঘাতটা নিজের মানুষের থেকে হয়। বিষয়টা মাথায় রাখবেন। ওকে বস। অন্যদিকে স্বাগতম স্বাগতম আন্ডারওয়ার্ল্ড কিং সিয়া। দেখতে 6 ফুট 3 ইঞ্চি লম্বা দেহ বিশিষ্ট কালো কুটকুটে পোশাক পরা এক লোক সামনের দিকে এগিয়ে আসলো। বসো বসো। লোকটা রুমের মধ্যে সামনে আসতেই সবাই উঠে দাঁড়ালো। বসেন সবাই। আর আপনাদের পরিচয়? আমি বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী, আমার নাম। রুমের মধ্যে মাথার উপরে একটা লাইট জ্বলছে, মাঝখানে নিভু নিভু করে। আস্তে আস্তে সবাই সবার পরিচয় দিতে লাগলো। তখনই যত টাকা লাগুক, যত স্বর্ণ লাগুক আমি দিব, কিন্তু আমার ছেলের হত্যাকারীর বিচার চাই আমি। কত বড় সাহস আমাদের ছেলেদের গায়ে হাত দেয়, হ্যাঁ? ও দেহের প্রত্যেকটা অংশ এক এক করে আলাদা চাই। এত হাইপার হলে হবে না। আপনারা নিজেও জানেন না আমরা কার বিরুদ্ধে নামছি। যার নামে পুরো আন্ডারওয়ার্ল্ড থরথর করে কাঁপে, আমরা তার বিরুদ্ধে নামছি। যার একটাই ছাড়াই পুরো বিশ্বের যে কোনো দেশ নড়চড় হয়ে যায়, আমরা তার বিরুদ্ধে নামছি। আমাদের মিশনটা এতটা সহজ হবে না। এর থেকে ভালো র্যাব আর সেনাবাহিনী দিয়ে ওইটাই আনি, তারপর না হয় তার বিচার হবে। আপনি কি আপনার চেহারা হারাতে চাচ্ছেন? আপনি নিজেও জানেন না তার হয়ে কত লোক কাজ করে। আনুমানিক 10 থেকে 15 লাখেরও বেশি সারা বিশ্বে তার প্রশিক্ষিত বাহিনী ছড়িয়ে আছে। আপনি তাকে ধরবেন, তার পরের দিনই সব এখানে চলে আসবে। দেশে তারা নৃশংস হত্যাকাণ্ড চালাবে, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে আপনার প্রশাসনের সাথে। তার সাথে লড়াই করা এতটা সহজ না। তখন আপনি আপনার চেহারা হারাবেন। এটা তো ভেবে দেখিনি। শুনেছি টাকা দিয়ে নাকি সব হয়, তাহলে আজকে কেন টাকা দিয়ে সব হচ্ছে না? আপনারা ভুলে যাবেন না, এই বুগিম্যান আমার চরম শত্রু। ওর জন্য ঠিকমতো বিজনেস করতে পারি না এরা বিশ্বের যে কোনো দেশে। ওকে আমি শেষ করেই যাব। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমাদের পরিবারদের সেভ একটা দেশে পাঠিয়ে দেই, যাতে এখানে যাই হোক না কেন আমাদের বাকি ছেলে মেয়েদের উপরে তো কোনো প্রভাব না পড়ে। কি বলেন? যদিও এটা করে খুব একটা লাভ হবে না, তার প্রতিটা দেশেই লোক আছে। তবে আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তার উপরে উক্ত কথা মতো সব কাজ করা হয়। তারপরে মিটিংটা ওখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে কি ব্যাপার, একটা জীবন্ত মানুষের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ও গেল কোথায়? আনমনেই আমি এসব ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। তখনই পেছন থেকে 2টা কার এসে আমাকে ঘিরে দাঁড়ায়। গাড়ি থেকে অনেকগুলো মানুষ বের হয়ে আসে, যাদের হাতে ভারী অস্ত্রপাতি। কি রে, গাড়িতে ওঠ। ভাই, আমাকে কেন ধরেছেন? আমি কিছু করিনি। কথাটা বলি আমি যে একটা দৌড় দিই, তখনই কায়নাতের পিছনেও মানুষগুলো দৌড়াতে থাকে। একটা সময় কায়নাতকে ধরে ফেলে। ওকে ধরে নিয়ে টেনে হিসে গাড়িতে তুলতে যাবে। তখনই যারা পাশে গলি দিয়ে যাচ্ছিল কায়নাতের চিৎকার শুনে দৌড়ে আসে। এই, আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বাঁচাও, বাঁচাও।
বাবা আমনা চাইতে আমের গাছ হাজির। সবাই ওকে ধর, ওকেও গাইতে তোল, ওকেও নিয়ে যাব। আনুমানিক 15 থেকে 20 জন মানুষ সবাই টেনে হিসড়ে জোর করে গাড়িতে উঠেছে। আশেপাশে মানুষ সব তাকিয়ে দেখছে, কেউ এগিয়ে আসছে না। এটাই হয়তো বাংলাদেশ। একজন বিপদে পড়লে সবাই দাঁড়িয়ে মজা নেয়, বিপদে কেউ কখনো এগিয়ে আসে না। তারপর এক পর্যায়ে জোর করে তুলে নিয়ে যায় তাদেরকে। বস মুরগিদের ধরছি, শুধু ওকে না, ওর বন্ধু না বান্ধবী ওকেও ধরছে। কই রাখবো ওদের? পুরাতন গোডাউনে রাখ, খুব দ্রুতই ওই ম্যাডামকেও তুলে গোডাউনে রাখ। আচ্ছা বস। তারপর রাফিন কথা মতো কাজ করতে লেগে যায় অন্যদিকে। স্ক্রিন। হ্যাঁ বস বলেন। অতি দ্রুত ডার্ক ওয়েব থেকে ওয়ান টাইম যে মেল পাওয়া যায় বুগিম্যানের, ওই মেইলের মাধ্যমে একটা ভিডিও একটু পরে পাঠাচ্ছি, সেন্ড কর। আচ্ছা বস ঠিক আছে, আপনি পাঠান, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ খুব দ্রুত কর। তারপর রিয়ার পাশে গিয়ে তার পরিবারের সব সদস্য সহ তুলে আনে রাফিন। তারপর তাদের পুরাতন গোডাউনে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের বন্দি অবস্থায় রাখা হয়। ভিডিওটা ধারণ করা হয় এবং ভিডিওটা বুগিম্যানের ওয়েব মেলে পাঠিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। আমাদের সার্ভারে একটা ভিডিও আসছে, দেখা যাচ্ছে অনেকগুলো মানুষকে আটকে রেখে স্যারের উদ্দেশ্যে কিসব কথা বলছে। আমি এক্ষুনি ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপ করছি, আপনি স্যারকে দেন। দ্রুত ভিডিওটা আমাকে পাঠাও। তারপর আমি দ্রুত ভিডিওটা বসকে পাঠিয়ে দিই। পারমিশন না নিয়ে কল দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার, কিন্তু আপনাকে উদ্দেশ্য করে একটা ভিডিও পাঠানো হয়েছে আমাদের সার্ভারে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি, আপনি দেখুন। কিছুটা আমি অবাক হই, কার এত বড় কলিজা যে আমাকে মেনশন করে ভিডিও পাঠাবে, তাও এইভাবে। তারপর আমি হোয়াটসঅ্যাপে ঢুকে যেই ভিডিওটা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমার ভালোবাসার মানুষ সহ এই পৃথিবীতে যে বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি তাদের মাথায় গান পয়েন্ট করে ভিডিও করা। কি অবস্থা বুগিম্যান, আমাদের দেখা হচ্ছে তো? খুবই দ্রুত, খুবই দ্রুত তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে দেখা যাচ্ছে তুমি নাকি তাকে খুব ভালোবাসো, গোপন সূত্রে জানলাম। শুনেছিলাম ভালোবাসার মানুষের জন্য মানুষ সব কিছু করে, কিন্তু তোমার মতো মাফিয়া বস কি আমার কাছে ধরা দিবে, নাকি কপালে গুলি করে মেরে দেব? এই যে তোমার প্রাণপ্রিয় বন্ধুরা, তাদের কি অবস্থা? এদেরকে কি বাঁচিয়ে রাখবো, নাকি এই বরাবর গুলি করব? কোনটা মিস্টার বুগিম্যান? শোন, 30/2 পুরাতন যে গোডাউন আছে, আজকে রাত 1টার সময় এখানে চলে আসবি। যদি কোনোভাবে একা না এসে তোর সাঙ্গপাঙ্গদের সাথে করে আনিস, এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে, মনে রাখিস, খুবই খারাপ হবে। এ মানুষগুলোকে আর জীবিত নিয়ে যেতে পারবি না এখান থেকে। আমি তোর অপেক্ষায় থাকবো। যে ভয়ের জন্য আমি ওদের থেকে দূরে চলে আসলাম, আজকে আমাকে সেই ঘটনার মুখোমুখি হতেই হলো। আমি জানতাম আমাকে না পেয়ে টার্গেট ওদের করবে, তাই হলো। এখন কি করব, কিভাবে মানুষগুলোকে ওখান থেকে বের করব, কি করা যায়, কি করা যায়? তখনই আমার কাছে ফোন। বস, আপনি ওখানে একা যাইয়েন না, আপনার বড় কোনো ক্ষতি করে ফেলবে। আমরা ওখানে অপারেশন চালিয়ে ওদেরকে ফিরিয়ে আনবো। না, এতে ওদের জীবনে রিস্ক আছে, এটা করা যাবে না। ওখানে আমি একা যাব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওখানে আপনি একা যাবেন মানে? এর ফলাফল কি হতে পারে আপনি বুঝতে পারছেন স্যার? আমার যা হয় হোক, আমার ভালোবাসার মানুষকে আমি কোনো বিপদের মুখে ফেলতে পারবো না। নিজের মনকে এতটা দুর্বল করবেন না। আমাদের মাফিয়া সাম্রাজ্যে কোনো ভালোবাসা চলে না, কোনো আবেগ থাকতে নেই, আমাদের কোনো পরিবারও আমাদের থাকতে নেই, আমাদের কোনো দয়া মায়া থাকতে নেই। স্টপ, আমি যখন বলছি একা যাব তো যাবই, যা হবে দেখা যাবে। এভাবে দিনটা কেটে যায়, রাত হয়ে যায়। রাত আনুমানিক 12টার কাছাকাছি। এভাবে দেখতে দেখতে আরও 1 ঘন্টা চলে যায়। কি ব্যাপার, আপনার কি মনে হয় যে এই কয়টা চুনোপুটির জন্য যে বুগিম্যান ধরা দেবে? দেখেন, 1টা তো বেজে গেল, আরে এখনো তো আসলো না। আসবে আসবে, সময় মতন ঠিকই খাঁচায় ধরা দিবে। আসতে তো ওকে হবেই। তখনই দুম করে একটা শব্দ হয়। সামনে থাকার দরজাটা ভেঙে 2 দিকে পড়ে যায়। গুটি গুটি পায়ে সাধারণ একটা পোশাকে অন্তর সামনের দিকে হাঁটতে থাকে। এভাবে অন্তরকে এই জায়গায় দেখে অনেকে অবাক হয়ে যায়।
রিয়া যারা কায়নাত তারা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে ছেলেকে তারা তো নতুন নতুন করে খুঁজছে। আজকে এই ছেলে এখানে এইভাবে উপস্থিত। অন্তরকে দেখে রিয়ার চোখ দিয়ে দু ফোঁটা পানি বেরিয়ে যায়। তখনই কিরে, এই ছেলে, তুই কে? এখানে কি করিস? এই হ্যাংলা ছেলে এখানে কি করে? হ্যাঁ, কাজের সময় ডিস্টার্ব। এই ছেলে কে? তুই কে? বলবি কে তুই, না গুলি করে দেব? অন্তর, অন্তর ওরফে দ্য আন্ডারওয়ার্ল্ডের বুগিম্যান। কথাটা শুনে সবার যেন চোখ কপালে উঠে যায়। সব থেকে বেশি অবাক রিয়া। কথাটা যেন কিছুতেই তার হজম হচ্ছে না, কেননা এই বুগিম্যানের জন্যই এর আগে একবার রক্ষা পেয়েছে সে, যা গল্পের শুরুতে আমরা দেখেছি। ও, তাহলে তুই সেই বুগিম্যান। ওয়েলকাম ওয়েলকাম দ্য বুগিম্যান। আপনাদের কাজ শেষ, আপনারা আসতে পারেন। কথাগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বর্ণ ব্যবসায়ীর উদ্দেশ্যে বলে। তারা অনেকটা অবাক চোখে তাকায়। প্রত্যুত্তরে মাফিয়া সিয়া যখন চোখ বড় বড় করে তাকায়, তখন আর কোনো কথা না বলে তারা রুম থেকে বের হয়ে যায়। এখানে এখন কেউ নেই, তো মাফিয়া বুগিম্যান, আমার এই জীবনে তোকে দেখার খুব ইচ্ছে ছিল। আমি কোনোদিন ভাবিনি যে এটা সত্যি হবে, কিন্তু এত বছরের প্রচেষ্টার ফলে আজকে তা সত্যতে রূপান্তরিত। শোন শোন, তুই আমার অনেক ব্যবসায় লালবাতি দিছিস, আমি কিছু বলিনি। আজকে তোর সাথে একটা ডিলে যাব। আমি জানি এখন তোকে মেরে দিলে তোর সাঙ্গপাঙ্গ আমাকে বাঁচতে দেবে না। আরে তোর সাথে দণ্ড বা দ্বিধাতে যেতে চাই না। এক কাজ কর, তুই আর আমি একই লাইনের। আমি ড্রাগস ডিল, নারী পাচার করি। তুইও যে গোপনে বাচ্চা ছেলে মেয়েকে পাচার করিস সেটা কিন্তু আমি জানি। সত্যি কিনা বল, না হলে মানুষগুলোর কপালে গুলি করব। বলেই আমি গুলিটা লোড করে ফেলি। ও, আপনাদের তো জানানো হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী আর সোনা ব্যবসায়ীর সাথে কায়নাত ও যারাকে খানিক আগে রুম থেকে বাইরে বের করে দিয়েছে। এখন রুমের মধ্যে শুধু 3 জন ও আরও গোডাউনের চারিদিকে ভিতরে সব ভারী অস্ত্রসহ গার্ড। হ্যাঁ, আমি করি। তুই বড় ভুল করে ফেলেছিস রে বুগিম্যান। আমাদের এই সাম্রাজ্যতে কোনো মায়া আবেগ চলে না। তুই তো সেখানেই ধরা খেলি। আমরা যেহেতু একই লাইনের লোক, শোন, আমরা দুজন এক হয়ে যাই। আমরা একসাথে কাজ করলে চারিদিকে শুধু কোটি কোটি টাকা আর টাকা। আমাদের সাম্রাজ্য অনেক বড় হবে। আমাদের ধারের কাছেও কেউ কখনো উঠে আসতে পারবে না। যদি তুই চাস তো হতে পারে। ছি অন্তর, তুমি এতটা ছোট মানসিকতার কাজ করো। এতদিন তো বুগিম্যান আমার ডিকশনারিতে অনেক মহান একজন মানুষ ছিল। তুমি তাকে এত ছোট করে দিলে। তুমি ছোট বাচ্চাদেরকে বাইরে পাচার করো, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে যে কাজটা তুমি করো। তুমি কি সন্তানের মর্ম বোঝো? একজন মাই জানে সেই সন্তানের মর্ম। যে পিতামাতার সন্তান নেই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো সন্তানের কি যন্ত্রণা যাদের নেই। আমার ভাবতেই ঘেন্না লাগছে। তোমার মতো মানুষকে আমি ভালোবাসি। আমার ভালোবাসা মিথ্যে ছিল না, আমার ভালোবাসা সত্যি। কিন্তু তুমি কি করলে? চুপ বেয়াদব মাগি, এত কথা বলিস? তোর মতো কত মেয়ে রাস্তায় বক্সগিরি করে, আর তুই জ্ঞান দিস? তোকে পাচার করে দেব। কথাটা শুনে যেন অন্তরের মাথায় আগুন উঠে যায়। সে দাঁড়িয়ে মাফিয়া সিয়ার বুকের উপরে লাথি মারে। অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। সে ওখানে দৌড়ে গিয়ে গলা চেপে ধরে তার। যে কথা বললি, আর একবার যদি তোর মুখ দিয়ে এ কথা বের হয়, তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। কুত্তার বাচ্চা, তোর মতো 2 টাকার মাফিয়া আমি সকাল বিকালে পয়দা করি। তোর কত বড় স্পর্ধা, আমার ভালোবাসার মানুষের বিরুদ্ধে এতগুলো বিচ্ছিরি কথা বলতে পারিস? তোরে জ্যান্ত দাফন করে ফেলবো। তখনই আশেপাশে থাকা গার্ড দৌড়ে এসে হাতে থাকা গুলিগুলো লোড করে সব অন্তরের কপালে ঠেকায়। শান্ত হও সবাই, শান্ত হও। আমি কিছু মনে করিনি। আমি তো পরীক্ষা করলাম তুই সত্যিই ভালোবাসিস। একজন মাফিয়া যে কাউকে এতটা ভালোবাসতে পারে এই প্রথম দেখলাম। তাও তোর একবারও বুক কাঁপলো না? তোর সাথে কেউ নেই, আর আমার কাছে এখানে সবাই আছে। শোন, আমার সাথে ডিল কর, তাহলে তোর জন্যই ভালো। তোর সকল প্রস্তাবে আমি রাজি। এই, আমি এখানে বসলাম। রিয়াকে আর আমার বাইরে থাকা বন্ধুগুলোকে নিজ দায়িত্বে গিয়ে ওদের বাসায় তো পাঠিয়ে দে। তারপর আমি তোর সব ডিল সম্মতি প্রকাশ করব। এমনকি আমি তোকে লিখিতও দিব। লিখিত দেয়া লাগবে না, তোর মুখের কথাই যথেষ্ট। আর যাই হোক, বুগিম্যান কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই মেয়েটার বাঁধন খোল।
তারপর গাড়িতে করে বাসায় রেখে আয়, আর বাইরে থাকা ওই ছেলে মেয়েগুলোকেও রেখে আয়। তারপর কথমতো গাড়িতে করে রিয়া ও তার পরিবারকে তার বাসায় রেখে আসে আর কায়নাত যারাকে তার বাসায় রেখে আসে। তারা যেন এখন একটা ট্রমাটাইজের মধ্যে আছে। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না এই সাদাসিধা অন্তর হচ্ছে দ্য বুগিম্যান। তারা যেন নিজের চোখকে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এরপর তাদেরকে তাদের বাসায় রেখে আসা হয়, তারপর সেটার প্রমাণ অন্তরকে দেখানো হয়। তাদের সাথে ফোনে কথা বলা হয় এবং তাদের লোকগুলো সব আবার সেই গোডাউনে ফিরে আসে। তারপর হুট করে অন্তর রাশিয়ান মাফিয়ার কাঁধে হাত রেখে বলে ওঠে, আমার সামনে এই 200-300 লোক এনে দাঁড়াতে তোর ভয় করলো না? দেখ, তুই আমাকে কথা দিয়েছিস, এর জন্য ভিকটিমগুলোকে ছেড়ে দিয়েছি। এখন তুই যদি আমাকে তোর দেয়া কথা না রাখিস, তাহলে তুই বুগিম্যানই হতে পারিস না, কেননা তোর দেয়া কথা তুই সব সময় রাখিস। তোকে যদি এখন টুকরো টুকরো করে কেটে ফেলি কি করবি? তোর কত বড় স্পর্ধা, তুই আমার আপন মানুষের দিকে হাত বাড়িয়েছিস। তখনই পাশে থাকা সবাই অন্তরের দিকে বন্দুকগুলো লোড করে ধরে। অন্তর নিজের ডান হাতটা উঁচু করে মুঠ করতে দূর থেকে শত শত স্নাইপারের গুলি এসে পাশে থাকা মানুষগুলোর মাথা ভেদ করে ফেলে। সবাই লুটিয়ে পড়ে মাটিতে। এখন শুধু অন্তর আর রাশিয়ান মাফিয়া দাঁড়িয়ে আছে। তুই কাজটা ঠিক করলি না, এর ফল ভয়াবহভাবে হবে। আমি শিয়ার হাতটা ধরে এক মোচড়ানি দিতেই হাতটা গলার ওখান থেকে সরে যায়। ও মা গো, মরে গেলাম। তুই হয়তো বাংলাদেশ থেকে গিয়ে রাশিয়াতে 2 টাকার মাফিয়া হতে পারছিস। আমার সামনে দাঁড়ানোর এখনো তোর স্পর্ধা নেই। তোর ওই ড্রাগস আর নারী পাচার বেশি দিন করতে পারবি না। একেবারেই গোড়া থেকে টেনে হিসড়ে তুলে ফেলবো, মনে রাখিস। তোকে আমি দেখে নেব। আজকে কথা দিয়েছিলাম বলে বেঁচে গেলে, পরের বার আর বাঁচতে পারবি না। তোর মৃত্যু খুবই কাছে। তোকে আমি দেখে নেব বুগিম্যান। দেখ কোথায় দেখবি? এই দিকে না ওই দিকে? কোন দিকে দেখবি? আমার চেহারা যে দেখে সে আর বেঁচে থাকে না। এই প্রথম তুই বেঁচে গেলি। কথাটা বলেই আমি গোডাউন থেকে বের হয়ে গেলাম। একটা গাড়ি করে সোজা নিজের আন্ডারগ্রাউন্ড বাসায় চলে আসলাম। যদিও মাঝে 2 বার গাড়ি চেঞ্জ করেছি, যাতে নির্দিষ্ট কোনো অ্যাড্রেস না পায়। তারপর সোজা নিজের রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই অন্তর মাথায় হাজারো চিন্তা করতে থাকলো। অন্যদিকে রাফিন লোকগুলোকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে গোডাউনে এসে যা দেখে তার জন্য তারা যেন হতভম্ব হয়ে যায়। নিজের চোখকে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না। চারিদিকে শুধু লাশ আর লাশ। মাঝখানের একটা চেয়ারে সিয়া বসে আছে উদাস মনে। বস কি হয়েছে এখানে, কথাটা বলেন। এটা বলে আমি বসের কাছে এগিয়ে গেলাম। বসে চেয়ার থেকে উঠে 2টা থাপ্পড় মেরে দিলাম। এমনিতেই মেজাজ খারাপ, তার উপরে এসে চিল্লাচ্ছে। দেখতে পারছিস না এখানে কি হয়েছে? ছোট বাচ্চা তুই, বুঝিস না কি হয়েছে? আমি বুঝতে পারছি বস, আপনার মাইন্ড ভালো না, তাই বলে সে রাগ আমার উপরে ঝাড়বেন আপনি। 2 মাস পর দেখতে দেখতে 2 মাস চলে যায়। 2 মাসে সব যেন স্তব্ধ। কোথাও যেন রাশিয়ান মাফিয়া সিয়া ওদা হয়ে গেছে। কিছুতেই খুঁজে পাচ্ছে না অন্তর তাকে। অন্তর তার নিচের লোক দিয়ে যত খুঁজছে ফলাফল শূন্য। অন্যদিকে রিয়ার মনে বুগিম্যানের জন্য এক অজানা ভালো লাগা কাজ করে। সে নিজের অজান্তে তাকে ভালোবেসে ফেলে। বারবার এই মানুষটা তাকে সকল বিপদ থেকে বাঁচায়, তাই সেই মানুষটার উপরে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে কি করেন আপনারা? হ্যাঁ, একটা মানুষকে আপনাদের দেশের মধ্যে ধরতে পারেন না? হ্যাঁ স্যার, আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ টিম দিয়ে খুব করে তো চেষ্টা করছি তাতে ধরার জন্য, কিন্তু কিছুতেই যেন তার নাগাল আমরা পেয়ে উঠছি না। পুরো বাংলাদেশ সহ পাহাড় এরিয়া পর্যন্ত সার্চ করে তন্ন করে ফেললাম, তারপরও তাকে কিছুতেই আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কি করব বুঝতে পারছি না। আপনারা বাচ্চাদের ললিপপ খান। দিনের পর দিন একটার পর একটা মানুষ মেরে ফেলছে, অথচ আপনারা কিচ্ছু করতে পারছেন না। আপনাদের দেখে জনগণের কি লাভ, কি বলুন? আমরা খুব করে দেখছি স্যার, আপনি এত হাইপার হবেন না। কথা বলে ফোনটা কাটতেই সাথে সাথে আবার কল। হ্যাঁ বকুল সাহেব, বলেন। কি মাফিয়া ঠিক করলেন? সে যে এখন নিজেই হাওয়া হয়ে গেছে। তার তো একটা পশমও সোজা করতে পারলেন না। এখন আমাদের অবৈধ ব্যবসাগুলোর কি হবে ভেবে দেখেছেন? যেভাবে বুগিম্যান পড়েছে আমাদের পিছনে, আমার তো মনে হয় না আমাদেরকে ব্যবসা করতে দেবে ভালোভাবে।
হ্যাঁ, এখন কি করব বকুল সাহেব? আমি তো নিজেই বুঝতে পারছি না। ওফ, এত এত পাওয়ার থাকার পরেও কিছুতেই যেন কোনো কিছু করতেই পারছি না। আমাদেরকে গভীর প্ল্যানিং করতে হবে। আচ্ছা, আমরা ওই কলেজের ম্যাডাম আর ওই বুগিম্যানের কিছু নিজস্ব লোক তো জানি। তাদের যদি ভিকটিম করি, সে তো আমাদের কাছে ধরা দিবে। ওই মানুষগুলোর পিছনে সর্বদা গোয়েন্দা সংস্থার লোক লাগানো 24 ঘন্টা। তাদের প্রতিটা চলাফেরা তদন্ত করা হচ্ছে। ওদের যদি তুলে আনি, বুগিম্যান তো লোক দিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে। সবদিকে আমাদের ভাবতে হবে। আপনার আসলেই বুদ্ধি আছে বলতে হবে। বুদ্ধি না থাকলে কি এই বোকাচোদা মার্কা জনগণের ভোট চুরি করে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসতে পারি? হ্যাঁ, তা যা বলেছে। যাই হোক, আমাদের গভীর পানিতে নামতে হবে। গভীর পানির মাছ ধরতে অবশ্যই আমাদের গভীর পানিতেই নামতে হবে। আর কতদিন? একদিন না একদিন তো জালে তোকে আটকাতেই হবে রে। অন্যদিকে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। তারপর লোকটা ওখান থেকে চলে যায়। তখন অন্তর বলে, হ্যাঁ স্যার, বলেন। সায়েম, আমাদের হাতে তো ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে খুন হয়েছে, তাই তো? ওই জন্য উনি এরকম উঠে পড়ে লাগছে। ওনার ব্যাকগ্রাউন্ড খোঁজো তো। স্যারের ব্যাকগ্রাউন্ডটা অনেক খোঁজা আছে। পাক্কা 2 নাম্বারই লোক। জনগণের ভোট চুরি করে এখানে চেয়ারে বসেছে। যত অবৈধ কাজ আছে সব করে। দেশের টাকা চুরি করে বিদেশে ব্যাংক ব্যালেন্স করেছে। সাধারণ জনগণের ছেলেদের দিয়ে রাজনীতি করে আর নিজের পরিবারকে বিদেশে রেখেছে রাজার মতো। তবে কিছুদিন আগে বিজয়ী কলেজে ম্যাডামের ওই কাণ্ডতে ওনার একটা ছেলে আপনার হাতে মারা যায়। আচ্ছা আচ্ছা। অন্যদিকে বেলা আনুমানিক 11টার আশেপাশে হবে। এই আকাশ, এই আকাশ, দয়া করে আপনি আমার সাথে কথা বলবেন না। আবার আগের করা ভুলগুলোর জন্য আমাকে মাফ করবেন ম্যাডাম। আমি সত্যি দুঃখিত, আমাকে মাফ করে দেন। এভাবে কথা বলছো কেন? আপনার সাথে কোনো খারাপ ভুল করে ফেললে বুকিম্যান এসে আমাকে মেরে ফেলবে। আমি এই অল্প বয়সে মরতে চাই না, দয়া করে আমাকে ছেড়ে দেন। আমার কথার উত্তর দাও অন্তর, কোথায়? ম্যাম, আমি জানি না উনি কোথায়, আমি কিভাবে বলবো? তুমি ওই রাফিয়ানের সাথে থাকো না? তোমার বস ওই ওই তো সব জানে। ম্যাম, ওনার সাথে আমার যোগাযোগ নেই। সত্যি বলতে ওনার হয়ে আগে আমি কলেজে মাদক সাপ্লাই করতাম, কিন্তু এখন আমি ওইসব ছেড়ে দিয়েছি। ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ও আচ্ছা, বুঝতে পারছি। কথাটা বলেই আকাশ ভয়ে জড়সড় হয়ে ওখান থেকে চলে যায়। ইদানিং খেয়াল করে দেখি সবাই আমার সাথে কথা বলতে ভয় পায়। বুঝতে আর বাকি রইল না সবটা অন্তরের জন্য, অর্থাৎ বগিম্যান। তবে আমার মনে প্রশ্ন, আমার মতো সাধারণ মানুষের পেছনে ওই অন্তর নামে বুগিম্যানের কি এমন সম্পর্ক? উনি কেন বারবার আমাকে বাঁচাই সব জায়গায়? হয়তো আমার মনে তার জন্য কোনো ফিলিংস হয়েছিল তার আগের পরিচয়ের জন্য, কিন্তু এই পরিচয়ের সাথে তো আমি অভ্যস্ত না। এইসব কথাগুলো ভাবতে ভাবতে রিয়া তার ক্লাস নিতে চলে যায়। স্যার, আপনারা কি করছেন? আপনাদের প্ল্যানিং কি? আপনারা কি চাচ্ছেন? দেশের সন্ত্রাসী বেশি বেড়ে যাচ্ছে, একের পর এক খুন খারাপি হচ্ছে। আপনারা বসে কি করছেন? আমরা যথাসাধ্য চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তাহলে এতদিনেও আপনারা বুগিম্যানকে ধরতে পারলেন না? কিছুদিন আগে এতগুলো মানুষকে হত্যা করলো, তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে অক্ষম? সব কিছু একটা সিস্টেমের মধ্যে হবে। আমরা তো চেষ্টা করছি, চাইলেই যে সব কিছু হয়ে যাবে ব্যাপারটা তো এমন না। আপনারা কেমন চেষ্টা করছেন? খুব দ্রুতই এই বুগিম্যানকে জীবিত অথবা মৃত ধরা হবে। কথাটা বলেই আমি এখান থেকে গাড়িতে উঠে জায়গা পরিত্যাগ করি। আপনারা দেখছিলেন এত সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লাইভ কথা। আদৌ কি আমরা সাধারণ জনগণ নিরাপদ, নাকি সন্ত্রাসী অপরাধীদের কাছে জিম্মি? আমি ক্লাস শেষ করে আনমনে রাস্তা দিয়ে হাঁটছি। যেই না আমি অটোতে উঠতে যাব, কোথা থেকে একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ায়। কালো কুচকুচে দেখতে। গাড়িটা নিয়ে গিয়ে রিয়ার সামনাসামনি থামায়। কিছু লোক গাড়ি থেকে বের হয়, যাদের মুখে কালো মাস্ক পরা। সবাই মিলে রিয়াকে গাড়িতে ধরে তুলে নেয়। বাঁচাও, বাঁচাও, কে আপনারা? ছেড়ে দেন আমাকে, ছেড়ে দেন। বস, আমার আন্ডারে যে ঢাকার অংশ আছে ওখানের অবস্থা ভয়ঙ্কর খারাপ।
আপনাকে খোঁজার জন্য 24 ঘন্টা কুত্তার মতো ঘুরছে প্রশাসন। ওখানে কি করব সেটাই ভাবছি। আর ওই যে আপনার যে 3টা রিলেটিভ আছে না, তাদের পিছনে তো গোয়েন্দা অংশ 24 ঘন্টা নজর রাখছে। কি করা যায় কিছুই বুঝছি না। কথাটা বলে রিয়ার গলায় ছুরি ধরে। রিয়া ভয়তে আর কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে গাড়িটা একটা অজানা জায়গায় এসে থামে। গাড়ি থেকে নামার আগে রিয়ার মুখে কালো মাস্ক পরিয়ে দেওয়া হয়। তারপর গাড়ি থেকে নামিয়ে তাকে কোথাও যেন একটা নিয়ে যাওয়া হয়। আমি বুঝতে পারছি এটা কয়েকটা লিফট, তবে লিফট তো সবসময় উপরে ওঠে, এটা তো শুধু নিচেই নেমে যাচ্ছে। তার মানে কি মাটির নিচে কোথাও আমাকে নিয়ে যাচ্ছে? ভয়ে আমার হাত পা জড়সড় হয়ে গেল। বস, আমরা নিয়ে চলে এসেছি। প্রতি উত্তরে কি যেন একটা কথা ভেসে উঠল। তারপরে লোকগুলো চলে গেল, কিন্তু যাওয়ার আগে আমার মুখ থেকে মাস্কটা খুলে ফেললো। তারপর তারা চলে গেল। আমি পেছনে ঘুরতেই অবাক, আমার চোখকে যেন বিশ্বাস করাতেই পারছি না। অন্তর, তুমি? হ্যাঁ আমি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না কলিজা। তোমাকে যে আমার খুব করে লাগবে। এটা ঠিক যে একটা সময় তোমার জন্য আমার মনে কোনো একটা জায়গা ছিল, কিন্তু এখন তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই। তুমি একটা খুনি অন্তর, একটা জঘন্য মানুষ। সব থেকে বড় কথা, তুমি একটা ছেলে পাচারকারী। জান, আমি তোমার ভালোবাসা চাই। তুমি আমাকে সব অপবাদ দাও, আমি মাথা পেতে নেব। শুধু তোমার ভালোবাসা ছাড়া আমি পাগল প্রায়। তোমার ভালোবাসার জন্য এই ছেলে কলেজে পর্যন্ত ভর্তি হয়েছে। তুমি নিজেও জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সোনা। তোমার মুখ থেকেই জঘন্য ভাষা শুনতে চাচ্ছি না। ছি, কি বিশ্রী লাগে। এতটা জঘন্য লাগে তা কখনো বলে বোঝানো সম্ভব না। আর যাই বলো, আমি তোমাকে ভালোবাসি জান পাখি। তোমাকে ছাড়া আমি যে অসহায়। তাই নাকি? তোমার মতো বিচ্ছিরি মানুষের ভালোবাসা আমার দরকার নেই। তুমি একটা খুনি। তুমি চাও বা না চাও, আমাকে তোমার ভালোবাসা দেওয়াই লাগবে। তুমি শুধু আমার, শুধু আমার। কথাগুলো বলে অন্তর এক পা করে এগোতে থাকে। কিছুক্ষণ পর রিয়াকে দেওয়ালের সাথে ঠেসে ধরে। তারপরে তার ঠোঁট এক করে দেয় জোর করে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। উম, তোমার এই দুর্গন্ধযুক্ত স্পর্শ আমার থেকে দূরে সরাও। এটা সম্ভব না জান। তোমার সাথে আমি ফিজিক্যালি করব না। বিয়ের আগ পর্যন্ত আমার পবিত্র ভালোবাসাটাকে অপবিত্র হতে দিব না। তোমার মতো জঘন্য মানুষের মুখে পবিত্র শব্দটা মানায় না। তাই নাকি? ভেবেছিলাম তোমাকে 2-3 মাস পরেই বিয়ে করব, কিন্তু তোমাকে তো এখনই গিয়ে করব। এই, কে কোথায় আছিস? একটা কথাও বলবেন না, চুপচাপ থাকবেন। একটা কথা বললে খারাপ হয়ে যাবে। কাজীকে নিয়ে আয় তো। এখন? হ্যাঁ। আচ্ছা বস, ঠিক আছে। তারপর লোকটা চলে যায় কাজী ডাকতে। কিছুক্ষণ বাদে কাজীকে গিয়ে ডেকে নিয়ে চলে আসে। তুমি কিন্তু ঠিক করছো না অন্তর। তোমার হাতে পাওয়ার আছে বলে তুমি যা না তাই করতে পারো না। ঠিক আছে সোনা পাখি, আমি কিচ্ছু করব না, শুধু বিয়ে করব। কেননা এই সাম্রাজ্যের একমাত্র মালকিন হচ্ছ তুমি। তুমি আমার আমৃত ভালোবাসা। তোমার মতো অপবিত্র মানুষের মুখে পবিত্র ভালোবাসার কথা মানায় না। কাজী সাহেব, বিয়ে পড়ান। কুষ্টিয়ার অন্তনিবাসী বাপ, তোমার নাম কি? অন্তর। কুষ্টিয়া অন্তনিবাসী অন্তর। তারপর কাজী সাহেব বিয়ে পড়ে। দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। যদিও রিয়া কবুল বলতে চাচ্ছিল না, অনেক জোর করার ফলে পরিশেষে কবুল বলতে বাধ্য হয়। তুমি এমনটা করতে পারলে? আমি তোমার সাদাসিধে কমলতা দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমার এই কঠিন রূপ আমি কখনো কল্পনাও করিনি। কিন্তু তুমি আমাকে কিভাবে পারলে? অন্তর ওখান থেকে উঠে গিয়ে রিয়ার কপালে আলতো করে একটা চুমু খায়। তার চোখের দিকে তাকিয়ে বলতে থাকে, হে আমার প্রিয়তমা, আমরা সব সময় যা দেখি তা কিন্তু সত্যি না, এবং যা দেখি না সেটাই সত্যি। তোমাকে দেখে আমি যেভাবে ভালোবেসে ফেলেছি সেটা অকল্পনীয়। তোমাকে দেখার পরে আমি সত্যি পাগল প্রায়। তোমাকে দেখে আমি বাকরুদ্ধ। তোমার ভালোবাসাতে আমি মনোমুগ্ধ।
আমার মতো মাফিয়া যে কারো প্রতি এতটা দুর্বল হতে পারে তা কখনো বুঝতে পারিনি। আমার কোমল হৃদয় কখনো এতটা কোমল ছিল না যতটা তুমি আসার আগে ছিল। তুমি জানো তোমার প্রতি ভালোবাসা আমার কতটা বিশাল। আমি কখনো তোমার অনুমতি ব্যতীত তোমাকে বাজেভাবে স্পর্শ করব না। এটা আমার আমৃত ভালোবাসার ওয়াদা। হে আমার স্ত্রী, হে আমার অর্ধাঙ্গিনী, ভালোবাসি তোমায়, জন্ম জন্মান্তরের ভালোবাসা আমার। আমিও তোমাকে ভালোবাসি, তবে তুমি এই খারাপ কাজ ছেড়ে দাও। কথাটা বলেই আমি অন্তরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। জানগো, আমার বড্ড ইচ্ছে করছে তোমার কথাটা রাখার। ছেড়ে দিই এই সাম্রাজ্য, ছেড়ে দিয়েই সাম্রাজ্যের প্রতিনিধিত্ব। কিন্তু আমি ছেড়ে দিলেও আমার কর্তৃপক্ষ তো আমাকে ভালো থাকতে দিবে না জান পাখি। সেটা পরে দেখা যাবে, তুমি ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব। ফোনটা একটু দিবে? বাড়িতে ফোন করে একটু কথা বলবো, টেনশন করবে হয়তো। এটা মাটির 300 ফিট নিচে আন্ডারগ্রাউন্ড রুম। এখানে নেটওয়ার্ক পাবে না, তুমি ল্যান্ডলাইন থেকে কল করো। তারপর রিয়ার ফোনটা থেকে নির্দিষ্ট নাম্বারে কল করে। আম্মু, আমি ঠিক আছি, আমি কালকে বাসায় আসবো, কিন্তু একটা ভুল করে ফেলেছি। আমার না বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তুমি উত্তরের পুরনো বাংলো আছে না, ওখানে গিয়ে চলে আসো। আচ্ছা। ওয়েল ডান রিয়া, দুর্দান্ত। আমাদের কষ্ট করতে হলো না। আমরা ভাবছিলাম কি করে তার পর্যন্ত যাওয়া যায়, কিন্তু মুরগি তো নিজে এসে ধরা দিয়েছে। এই শিশু পাচারকারীকে ধ্বংস করে দিব আমরা। কতই না মা বাবার কোল খালি করেছে। তুই যে কত মা বাবার উপকার করেছিস তোমার ধারণার বাইরে। তোমাকে নিয়ে জাতির পুরস্কার দেওয়ার কথা। আচ্ছা আম্মু, ওখানে এসে কথা হবে। কথাটা বলে ফোনটা কেটে দিলাম। আম্মু কি বলল? এভাবে হুট করে বিয়ে করা কি ঠিক হয়েছে? তবে আমার পরিস্থিতি এখন যেমন, আমি চাইলেও ধুমধাম করে তোমাকে বিয়ে করতে পারতাম না। আমার পিছনে প্রশাসন কুত্তার মতো লেগে আছে। এই দুর্নীতিবাজ স্বরাষ্ট্রমন্ত্রী জালাল পারেনি, দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী, সোনা ব্যবসায়ী, এদেরকে আমি চিরতরে ধ্বংস করে দেব। তাহলে দেখবা সমাজের শান্তি ফিরে এসেছে। জান, তোমার উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। আমার ভালোবাসা তোমার সাথে আছে। আমাদের আম্মু কালকে বাসায় যেতে বলল, তোমাকে মেনে নিয়েছে। গোপনে আমাদেরকে যেতে বলল, কালকে সকালেই আমাদের যেতে হবে। হ্যাঁ, তো সহজে মেনে নিল কিভাবে? তা তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমার অর্ধাঙ্গিনী, কালকে আমরা যাব, ঠিক আছে? ঠিক আছে গো। কথাটা বলেই আমি অন্তরকে জড়িয়ে ধরলাম। আসলে ধোকা জিনিসটা সবসময় আপন মানুষ থেকে হয়। দূরে মানুষ কখনো ক্ষতি করতে পারে না যদি আপন মানুষ সুযোগ না করে দেয়। বড় বড় সাম্রাজ্যের পতন এই আপন মানুষের বিশ্বাসঘাতক তার জন্যই হয়েছে, ইতিহাস তাই বলে। সিরাজউদ্দৌলার পতন, মীর জাফরের বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে যত পতন সব নিজের মানুষ দ্বারাই। এজন্য আমি বলি, তুমি দূরের মানুষকে ততটা ভয় পাও যতটা সে ক্ষতি করতে পারবে না, কিন্তু নিজের মানুষকে এতটাও ভয় পাও না যার থেকে বেশি ক্ষতি করতে পারে। দূরের থেকে আপন মানুষের থেকে সাবধান। একা হয়ে যাও, তবুও আপন মানুষকে বিশ্বাস করিও না অন্ধের মতন। দেখতে দেখতে পরের দিন সকালবেলা দ্য আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যের মালিক দ্য বুগিম্যানকে নিয়ে রওনা দিল রিয়া। অন্তর রিয়ার বাসা না চেনার জন্য রিয়ার দেখানো পথ অনুসরণ করে পৌঁছে যায় পুরনো সেই বাংলো বাড়িতে। বাড়িতে ঢুকতে দুজন কাউকে দেখতে পায় না, চারিদিকে স্তব্ধতা। রিয়া, এ কোথায় আনলে আমাকে? তোমার পরিবার কই? ওর পরিবার এখানে সোনা পাখি, কুত্তার বাচ্চা। সেদিন আমার সাথে তুই 2 নাম্বারি করছিস, আজকে জায়গা মতো ভরে দেব। কথাটা শুনেই আমার চোখ দুইটা বড় বড় হয়ে যায়। পাশ থেকে বেরিয়ে আসে শিয়া এবং তার পিছনে ভারী ভারী অস্ত্র নিয়ে গোটা 8 থেকে 900 জন মানুষ। রিয়া তখন অন্তরে হাত ছেড়ে দিয়ে সিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। কিছুটা সময় যেতেই, রিয়া, তুমি এটা কি করলে? আমার বিশ্বাসের প্রতিদান তুমি এভাবে দিলে? তুমি একবার বলতে আমি নিজের কলিজাটা খুলে তোমার হাতে দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার শত্রুর সাথে হাত মিলিয়ে আমাকে এইভাবে। তুই হাজারো মা বাবাকে সন্তানহারা করেছিস। তুই একটা ছেলে পাচারকারী। কিরে, তোরা দাঁড়ায় দেখছিস কি? মার।
কথাটা শুনে সাথে থাকা এতগুলো লোক চাইনিজ কুড়াল এবং বড় বড় ছুরি নিয়ে মারতে চলে আসে অন্তরকে। অন্তর বলে, ভাইল্যান্ড দ্য বুগিম্যান এখনো দেখিস নাই? সামনে থেকে একটা ছেলে দৌড়ে আসে। অন্তর দৌড়ে গিয়ে তার বুকের উপর লাথি মারে। সে কিছুটা দূরে ছিটকে পড়ে। তারপরে আরেকজন পিছন থেকে আসে। সে এক ঝাঁপ দিয়ে গলার উপরে উঠে পড়ে, গলা থেকে মাথা টেনে ছিঁড়ে ফেলে। এরই মাঝে অন্তরের হাতে একটা চাইনিজ কুড়াল, অন্য একটা ছুরি চলে আসে। অন্তর কচু কাটার মতো কাটতে থাকে, সবগুলোকে টুকরো টুকরো করে ফেলে। এভাবে মারতে মারতে 300-400 মানুষকে সে শুয়ে ফেলে। তখনই দৌড়ে আসে সিয়া। অন্তর তার বুকের উপরে একটা লাথি মারে, সাথে সাথে পিছন থেকে এগিয়ে যেন একটা ছুরি মারতে চায়। অন্তর পিছনে ঘুরে তার গলা চেপে ধরে। সে আর কেউ না, রিয়া। নিজের ভালোবাসার মানুষকে এভাবে দেখে অন্তর স্তব্ধ হয়ে যায়। ছুরিটা বুকের বাম সাইডে তখন রিয়া ঢুকিয়ে দেয়। অন্তর কিছুটা দূরে ছিটকে সরে যায়। বুক থেকে টপ টপ করে রক্ত পড়ছে। অন্তর বুক থেকে ছুরিটা টেনে বের করে ফেলে। তখনই অন্তর আস্তে আস্তে রিয়ার কাছে যায়, তার মুখে দুহাত দিয়ে আলতো করে চেপে ধরে বলতে থাকে, আমার প্রিয়তমা, আমার অর্ধাঙ্গিনী, আমি এটাই চেয়েছিলাম, তোমার হাতে শান্তিপূর্ণ মৃত্যু। তোমার জীবনে সময় মুহূর্ত কেটে যাবে, তুমি আমাকে ভুলতে পারবে না। আমার অস্তিত্ব তোমাকে বহন করা লাগবে। আমার মতো একটা মহাদানবের মৃত্যু কখনো অন্য মানুষের হাতে হতে পারে না। নিজের সহধর্মিনীর হাতে মৃত্যুর স্বাদ কতজনেরই বা হয়? যে হৃদয় দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, সে হৃদয়ের মধ্যে আজকে তুমি চাকু নিক্ষেপ করেছ। আমার মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড থেকে রক্ত বেরোচ্ছে না, বেরোচ্ছে আমার ভালোবাসার টুকরো টুকরো ফোঁটা। আমি একবার তোমাকে জড়িয়ে ধরতে চাই। অন্তরে রিয়াকে জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয় আর হাত দিয়ে মুখে আলতো করে স্পর্শ করে। রিয়া নিজেকে ধরে রাখতে পারে না। সে নিজেও এবার হাওমাও করে কান্না করে দেয়। হাজার হলো সে একটা সময় তাকে ভালোবাসতো। জান, জান, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? আমি না তোমাকে ভালোবাসি। তখনই কোথা থেকে বিকট একটা সাউন্ড হয়। হাজার হাজার মানুষ চলে আসে। তখনই অ্যাটাক! একটাও যেন আস্ত না থাকে, জ্যান্ত পুঁতে ফেল সবাই রে। সবগুলোকে কুত্তার মতো কচু কাটা করতে থাকে। মারতে মারতে সবগুলোকে শুয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সবার মৃত্যু নিশ্চিত হয়। এখন শুধু রাশিয়ান মাফিয়া সিয়া আছে। ভাই আমাকে মাফ করে দেন, আমি আর এমন করব না। আমার জীবনটা ভিক্ষা দেন। এই সাম্রাজ্য আমি ছেড়ে দেব, এই মাফিয়া জীবন আমি ছেড়ে দিব। এই রিদম, তুই গিয়ে ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যা, আমি এদের দেখছি। আচ্ছা ঠিক আছে। তখন আমি সবকে ঢাকতে তুলে নিলাম, কাঁধে নিয়ে বাড়িতে শুয়েছিলাম। তারপর গাড়ি ড্রাইভ করতে লাগলাম হাসপাতালের উদ্দেশ্যে। ভাই আমাকে মাফ করে দেন। আগেরবার স্যার তোকে জীবন ভিক্ষা দিলেও এইবার আর ভিক্ষা পাবি না। তোদের মতো নির্লজ্জরা কখনো ভালো হয় না। কথাটা বলেই ঠাস ঠাস করে ওর কপালে 2টা গুলি করে দিলাম। সব যেন স্তব্ধ। তখনই আমাকে অন্তরের কাছে নিয়ে যাও, আমাকে অন্তরের কাছে নিয়ে যাও। কথাটা শুনেই আমিও নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। কি করে পারলেন আপনি এমন একটা কাজ করতে? জানেন বস আপনার জন্য কি কি করেছে? এমন কিছু নাই যে সে আপনার জন্য করেনি, কিন্তু আপনি এত বড় একটা কাজ কিভাবে করতে পারলেন? আমি কি করব? সে আমাকে উল্টোপাল্টা ভুল বুঝাইছিল অন্তরের বিরুদ্ধে। সে নাকি শিশু পাচার করে, অনেক মা বাবার কোল খালি করে। আপনার মাথা কি পাগল হয়ে গেছে? যদি শিশু পাচার করেই থাকে তাহলে আজ পর্যন্ত টিভিতে একটা নিউজ দেখেছেন? কোনো বাবা মাকে সংবাদ মাধ্যম কিংবা থানায় হারানো মামলা করতে দেখেছেন? কখনো কি দেখেছেন যে আজ পর্যন্ত একটা বাচ্চা হারিয়েছে? তার মানে আমি বলবো না সে এসব কিছু করে না। হ্যাঁ, স্যার এগুলো করে। কোনগুলা? কমলাপুর রেল স্টেশনে যান, হাজার হাজার সন্তান বাবা মা হারা, এর পকেট মারে ওর পকেট মারে। দিন শেষে তারা বিভিন্ন মাদক, বিভিন্ন গ্যাংয়ের সাথে তারা নিজে না চাইতেও যুক্ত হয়ে যায়। পরে তার দেশ এবং জাতির জন্য কি খুব উপকারে আসতো? আমাদের স্যার ছিল একদম স্ট্রেট ফরওয়ার্ড মাদকের বিরুদ্ধে। আমি নিজেও ওইরকম একটা এতিম ছেলে। স্যার তাদের বাইরের দেশে নিজের খরচে মানুষের মতো মানুষ করতেন। যখন তারা অ্যাডাল্ট হতো তাদের তিনি কখনো জোর করতো না তার এই সাম্রাজ্যে আসতে। কেউ যদি ওই রকম সাধারণ জীবন পার করতে চায় তাকে ওইটাই দেওয়া হয়। এটাই ছিল আমাদের বস। আজ পর্যন্ত আমি কোনোদিন তাকে দেখি নাই যে একটা সাধারণ একটা নিরীহ মানুষের উপর অত্যাচার করতে।
সমাজে যারা ঘুষখোর দুর্নীতিবাজ তাদের জন্য তিনি শক্ত এবং দ্য বুগিম্যান। তাই তো আমি তা তো ভেবে দেখিনি কখনো। যদি এটাই হতো তাহলে একটা হলেও তো টিভি চ্যানেলের নিউজ হতো। তা তো হয় নাই কখনো। আমি অন্তরের কাছে যাব, আমাকে তার কাছে নিয়ে যাও প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমাকে কি সে ক্ষমা করবে? আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর তাকে নিয়ে নির্দিষ্ট হসপিটালে পৌঁছে যাই। গিয়ে দেখা যায় অন্তরকে এখনও অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। তখনই কি অবস্থা? বসের কি খবর? ডক্টর বললেন অনেক ডেঞ্জারাস হয়েছে, এখন আপাতত অপারেশন থিয়েটারে আছে। এক সাইডে বসে রিয়া জড়সড় হয়ে কান্না করতে থাকে। কোনো এক হারানো অজানা ভয়, নিজের অপরাধবোধ তাকে ঠেসে ধরেছে। সে নিজে কান্না করতে থাকে হাউমাউ করে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করছে। এভাবে দেখতে দেখতে 30টা মিনিট চলে যায়। ডক্টর ওটি থেকে বের হয়। এই রোগীর ইলেটিভ কে আছে? আমি আমি সবার আগে আমি দৌড়ে যাই। আর একটু দেরি হলেই খারাপ কিছু হতে পারতো, বাট এখন আল্লাহর রহমতে ভালোই আছে। রোগী আউট অফ ডেঞ্জারাস। আপনারা চাইলে দেখা করতে পারেন, আবার কথাও বলতে পারেন, তবে চাপ দিবেন না মাথায়। তারপর আস্তে আস্তে সবাই ভেতরে যায়। রিয়া দৌড়ে গিয়ে অন্তরের বুকে মাথা রেখে কান্না করতে করতে বলে, তুমি কেন আগে এসব আমাকে বললে না? কেন বললে না? আমার ভুলগুলো কি কেন ধরাই দিলে না তুমি? আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। তুমি না মাফ করলে আমি মরে যাব। কথাটা বলে পাশে থাকা দেওয়ালের সাথে নিজের মাথা বাড়ি দিতে থাকলাম। কাজটা দেখে অন্তর হাত বাড়িয়ে ইশারা করে তাকে ডাকলো। সে এগিয়ে গিয়ে তার কাছে বসলো। ডক্টরের বেডে অসুস্থ অবস্থায় ওইভাবে বলবা, পাগল মেয়ে, এমন করে না। আমি ঠিক আছি তো। আমি শুরু থেকে এসব জানতাম গো। আমার নিজেরও ইচ্ছা ছিল না এত দ্রুত বিয়ে করার। তোমাকে ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু যখন দেখলাম তুমি ওই মাফিয়া শিয়ার পাল্লায় পড়ে এইসব করছো, তখন অন্তত আমি আর বসে থাকতে পারলাম না। তোমাকে বাঁচানোর জন্য এইসব করা, কিন্তু তুমি যে আমাকে ছুরি মারবে এটা আমি ভাবিনি গো। আমার সাথে দেখা করে কথা বলে চাইলে কি আমার ভুলটা ভাঙিয়ে দিতে পারতে না তুমি? অত সব আমার মাথায় আসেনি। তা আসবে কেন? আমার গোয়েন্দা সংস্থার যে লিঙ্ক থেকে খবর পেলাম তুই দিনে দিনে মাফিয়া শিয়ার আন্ডারে আমার ক্ষতি করার জন্য হাত মিলিয়েছ, আমাকে মারার জন্য। আমি তখন অনেক কষ্ট পাই, কিন্তু যখন দেখলাম আমার বিষয়ে ও তোমাকে ভুল বুঝিয়েছে, তখন এইটা ছাড়া তোমাকে ওই জায়গা থেকে বের করার কোনো উপায় ছিল না। ও তোমার ক্ষতি করে যেত যদি দেরি করতাম। দুষ্টু কোথাকার। কথাটা বলে আমি তার বুকে মাথা রেখে কান্না করে দিলাম। যদি তোমার একটা কিছু হয়ে যেত? কি আর হতো, না হয় মরেই যেতাম। মরার অনেক শখ না তোমার? গলা টিপে এখনই মেরে ফেলবো। আমাকে এক হালি বাচ্চা দিবে কে শুনি? এক হালি বাচ্চা নিবে ম্যাডাম? ও সরি, আমার কলেজের ম্যাডাম। তাহলে আমার সাম্রাজ্যে পৌঁছাবে, আবার ঝামেলাও করবে তারা, ভাইয়ে ভাইয়ে। তোমার থেকে বড় দামড়া পোলা লজ্জা করে না? এত বড় দামড়া হয়ে আমার জন্য কলেজে ভর্তি হতে? এমনিতেই আমার পেছনে ঘুরলে হতো না? উনি কলেজে গেছে। ভালোবাসার জন্য অনেক কিছুই করা যায় ম্যাডাম, তা তো আপনি বুঝবেন না। অত বোঝাবুঝি দরকার নেই। আমার আগে দ্রুত সুস্থ হওয়ার, আমাকে এক হালি বাচ্চা দাও, তারপরে তোমার মুক্তি। ওরে বাপরে, তাই নাকি? আমার বাবুর আব্বু। কথাটা বলে ওর কপালের সাথে আমার কপাল লাগিয়ে হেসে দিলাম। এখানে একটা বুগিম্যানের মাঠে সাম্রাজ্য শেষ। তারপরে সে সব কিছু ছেড়ে ছুড়ে সাধারণ জীবনযাপনে ফিরে আসে। সাধারণ একটা চাকরি করে আর রিয়ার সাথে সুখের সংসার শুরু করে। তাদের সুখ যেন আমৃত্যু জীবনের হয়। তো আজকের মতো এখানেই বিদায়। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। তো হ্যালো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।